কালো ক্লিপ দাও। রুজবা ড্রেসিং টেবিলের উপর থেকে ক্লিপের পাতা হাতে নিয়ে কিছু ক্লিপ খুলে নুহাসের হাতে দিতে নুহাস ক্লিপগুলো চুল আর বেলিশ ফুলের সাথে আটকে দেয়। খোপায় ফুল লাগিয়ে সরে আসেও রুজবা স্বস্তির শ্বাস নেয়। ড্রেসিং টেবিলের উপর ছড়িয়ে ছিটিয়ে রাখা নিজের সাজগুজের জিনিসপত্র দ্রুত হাতে গুছিয়ে ব্যাগে রাখতে গেলে ফ্লোরে পড়ে যায় সব। সেগুলো তোলার জন্য বসতে গেলেই নুহাস হাত ধরে আটকে দেয়। রুজবাকে সেখান থেকে সরিয়ে ও নিজে সবকিছু উঠিয়ে ড্রেসিং টেবিলের উপর সাজিয়ে গুছিয়ে রাখে। রুজবা আমতা আমতা করে বলে, আমায় দিন, আমি ব্যাগে রেখে দিচ্ছি। থাক এখানে। ছড়িয়ে ছিটিয়ে আছে তো, এলোমেলো লাগছে। লাগুক, আমার দেখতে ভালো লাগছে আমার ড্রেসিং টেবিলের ওপর তোমার জিনিসপত্র রাখা। আজ এখানে তোমার সাজগোজের জিনিস, দুদিন বাদে আমার আলমারিতে তোমার শাড়ি জামা, আর আমার বিছানায় তুমি। এইটুকু বলেই রুজবার দিকে দৃষ্টি তাক করে নুহাস। রুজবার লজ্জায় হাঁসফাঁস করছে। লোকটা কি বুঝে না ওর লজ্জা লাগে এভাবে বললে? নুহাস ঠোঁট কামড়ে হাসে, তারপর বলে, আমার কাছে আসতে 2 বছর লাগবে তোমার। আচ্ছা রুজবা, 2 বছর কি খুব বেশি হয়ে যাচ্ছে না? এত পাষাণ হলে চলে বলো? একটু নরম হও তোমার বরের প্রতি। রুজবা আমতা আমতা করে বলে, আপনার ঘরে পার্মানেন্টলি আসতে আমার 2 বছর সময় লাগবে, কিন্তু আমার কাছে যেতে তো আর আপনার 2 বছর লাগবে না। আপনি তো যখন তখন যেতে পারেন আমার কাছে। যদি সেইটুকু অনুমতি না পেতেন তাহলে বলতে পারতেন আপনার প্রতি নরম হতে। তার মানে অনুমতি আছে কাছে যাওয়ার? নুহাসের ইঙ্গিত বুঝতে পেরে লজ্জায় মাথা কাটা যায় রুজবার। ইস কি বিশ্রী লোকটা, এমন লাগামহীন কথা বলে কেন? নুহাস 2 কদম এগিয়ে বলে, বলো, অনুমতি আছে কাছে যাওয়ার? রুজবা লাজুক হেসে জানি না। বলে দৌড়ে বেরিয়ে যায় ঘর থেকে। সেদিকে তাকিয়ে শব্দ করে হাসে নুহাস। কবুল বলার সময় কিয়ান এক মুহূর্ত দেরি করেনি। সব ছেলেরাই বুঝি এমন, কবুল বলতে সময় নেয় না একদমই। কতক্ষণে কবুল বলে বউ নিয়ে বাড়ি ফিরবে এই তাড়াটাই বুঝি থাকে তাদের। অন্যদিকে ফারিনের প্রেমের বিয়ে হলেও কবুল বলার সময় কেঁদে কেঁদে একাকার অবস্থা। একা একা বিয়ে করছে, পরিবারের কেউ উপস্থিত নেই, কষ্ট তো হবেই। কিছুতেই কবুল বলছিল না ও। জান্নাত রুজবা বুঝিয়ে শুনিয়ে শান্ত করে ওকে। অনেক সময় নিয়ে শেষে ফারিনও কবুল বলে। অবশেষে আরও একটা ভালোবাসা পূর্ণতা পায়। বিয়ে বাড়ি এখন সম্পূর্ণ ফাঁকা। কিয়ানের নানার বাড়ির ফুপ্পিরা সকলে চলে যায়। রায়হান সাহেব যাওয়ার প্রস্তুতি নিয়েছে সবে। রুজবাকে ইশারা করতে রুজবা বোঝালো প্রস্তুত আছে। রায়হান সাহেব বললেন, এবার তাহলে আমরা আসি বেআই সাহেব, সন্ধ্যা হয়ে গেছে। আজ সবাই থেকে গেলে ভীষণ খুশি হব। 2 পরিবারে সম্পর্ক যখন হয়েছে এখন তো আসা যাওয়া লেগেই থাকবে। আজ আসি ভাই, থাকার সময় সামনে অনেক পড়ে আছে। রুজবা, রাফাত, এসো। নুহাসের হাসি খুশি মুখটা নিমিষে ছোট হয়ে যায় রুজবাত চলে যাওয়ার কথা শুনে। তবে সেটা বাইরে প্রকাশ করে না। ও চুপচাপ বসে আছে যেখানে কিয়ান, রাফাত, রূপসা ওরা একসাথে বসে আড্ডার আসর জমিয়েছে। ফারিন ঘুমাচ্ছে, ওর মাথা ধরেছিল ভীষণ, তাই সবাই ওকে একটু স্পেস দিয়েছে। কিয়ান আদিরার দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করতেই আদিরা আশ্বস্ত করে কিয়ানকে। হাসি মুখে এগিয়ে যায় নোমান সাহেবের দিকে, ধীর স্বরে বলে, বাবা, এখানে তো এখনো ফারিন আর কিয়ানের কিছু রিচুয়ালস বাকি আছে। ফারিনের পরিবারের কেউ তো উপস্থিত ছিলেন না, কারো মত নেই এই বিয়েতে। এ নিয়ে ফারিনের এমনিতেই মনটা খারাপ। তাই বলছিলাম কি, রুজবা, রাফাত ওরা যদি আজ থেকে যেত তাহলে ফারিনের একটু ভালো লাগবে। ফারিন আর রুজবা তো বেস্ট ফ্রেন্ড, ও থাকলে। নোমান সাহেব সহমত জানায় আদিরার কথায়। রায়হান সাহেবকে বলে, রুজবা, ওরা বরং আজ থাকুক এখানেই। রুজবার বুক ধক করে ওঠে। রায়হান সাহেব বলে, ওদের সবারই একদিন ক্লাস মিস গেছে অনেক, অন্য সময় এসে থাকবে। আর একদিন ক্লাস মিস দিলে কিচ্ছু হবে না। নোমান সাহেবের কথায় রায়হান সাহেব রূপসা আর রাফাতের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, থাকবে তোমরা? রূপসা মাথা নাড়ায়, যার অর্থ না। রাফাত বলে, কাল আমার প্র্যাকটিক্যাল ক্লাস আছে আব্বু। রায়হান সাহেব তাকালেন। রুজবার পানে প্রশ্ন ছুড়লেও ও থাকতে চায় কিনা। রুজবা কি উত্তর দিবে ভেবে পায় না। এক পলক তাকায় নুহাসের দিকে। নুহাস রুজবার দিকেই তাকানো ছিল। রুজবা তাকাতেই ফোন বের করে ফোন দেখায়, মনোযোগ দেয়। রুজবা দৃষ্টি সরায়, ও থাকবে না এখানে। লোকটা আজ যা সব বলেছে, এখানে থাকা মানে বাঘের গুহায় থেকে যাওয়া। নুহাস ছাড়বে না আজ ওকে, এটাও নিশ্চিত। রুজবা না বলার জন্য মুখ খুলতে আদিরা গিয়ে রুজবাকে জড়িয়ে ধরে বলল, রুজবা আজ থেকে যাক আঙ্কেল। নোমান সাহেব আর শাহানা বেগমেরও একই প্রস্তাব। মুখের উপর রায়হান সাহেব আর না করতে পারলেন না, সম্মতি দিলেন রুজবাকে থেকে যাওয়ার। রুজবা করুণ চোখে তাকায় সবার দিকে। নুহাসের দিকে চোখ যেতেই দেখলো নুহাস ঠোঁটের কোণে বাঁকা হাসি। রুজবা স্পষ্ট বুঝতে পেরেছে নুহাস ফোন দেখে হাসছে না।
রুজবার থেকে যাওয়ার অনুমতি পেয়ে হাসছে। রুজবা অসহায় চোখে তাকিয়ে রইল নুহাসের সেই হাসির দিকে। নুহাস, রুজবা, আদিরা তিনজনা মিলে কিয়ান আর ফারিনের জন্য ঘর সাজিয়ে মাত্রই বেরিয়ে আসলো। ফারিন জান্নাতের ঘরে তখনও। আদিরা জান্নাতের কাছে চলে যায় হাতে হাতে সবকিছু গোছগাছ করার জন্য। রুজবা পিছু পিছু যেতে গেলে নুহাস হাত ধরে টেনে বারান্দায় নিয়ে যায়। কিয়ান মুচকি হাসে ওদের বারান্দায় যেতে দেখে। কিয়ান এবার আর ওদের ডিস্টার্ব করলো না, সোজা জান্নাতের ঘরে চলে গেল। ওখানে যে ওর বউটা অনেক সময় একা একা বসে বোর হচ্ছে। জান্নাত আর আদিরা দুজনে মিলে শাহানা বেগম এবং রাশেদা বেগম, কিয়ানের মা, সাথে বেঁচে যাওয়া খাবার সব গোছগাছ করে রাখছে। তখনই পাড়ার মেয়ে বউরা আসে নতুন বউ দেখার জন্যে। রাশেদা বেগম আদিরা আর জান্নাতকে উদ্দেশ্য করে বলে, এখানকার কাজ তো প্রায় শেষ, তোরা একটু ওনাদের নিয়ে বসা, ফারিনকে নিয়ে আয় বসার ঘরে। রুমে একা একা অনেক সময় বসে আছে ও, একা ভালো লাগে নাকি? আদিরা জান্নাত সম্মতি জানিয়ে হাত মুছতে মুছতে বেরিয়ে যায় কিচেন থেকে। আশেপাশ থেকে আসা মেয়ে বউদের সোফায় বসিয়ে দিয়ে আদিরা যায় ফারিনকে নিয়ে আসতে। জান্নাতের ঘরের সামনে এসে গলা ঝাড়ে আদিরা। কারো উপস্থিতি টের পেয়ে কিয়ান সরে বসে ফারিনের থেকে। ফারিন মাথা নিচু করে নেয় তৎক্ষণাৎ। আদিরা ঘরে ঢুকে ফারিনের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, আপাতত তোমার বউকে নিয়ে যাচ্ছি কিয়ান, বাসর ঘরে ঢোকার আগ অব্দি পাচ্ছ না ওকে। ফারিন আদিরার হাত ধরে নেমে দাঁড়ায় বিছানা থেকে। কিয়ান অসহায় স্বরে বলে, এটা কেমন কথা ভাবি, আজ সারাদিনও ওকে পাইনি। তার আগে সপ্তাহ খানেক বিরহের অনলে পুড়েছি, আর এখন তুমি আবার নিয়ে যাচ্ছ। বলি, আমার অপেক্ষার অবসান হবে না? হবে হবে, সবুর করো ভাই, সবুরে মেওয়া ফলে। ওদিকে তোমার আর এক দেবর যে তার বউ নিয়ে ব্যস্ত আছে, তাকে তো কারো চোখেই পড়ে না। সবাই শুধু আছে আমাকে বিরক্ত করতে। কথাটা বলে উঠে দাঁড়ায় কিয়ান। ফারিন আর আদিরা দুজনাই দুদিকে ঠেলে দিয়ে বলে, দেখি সাইড দাও, আয় বরং গিয়ে নুহাস আর রুজবাকে একটুখানি বিরক্ত করে আসি। বলেই ওদের দুজনের মাঝ দিয়ে চলে গেল কিয়ান। সেদিকে তাকিয়ে ফারিন আর আদিরা দুজনেই হেসে দেয়। আদিরা হাসি থামিয়ে বলে, আজ তো ফাজিল একটা। ফারিনকে এনে সোফায় বসানো হয়, পাশে আদিরা বসা। জান্নাত ট্রেতে করে কয়েক ধরনের মিষ্টি এনে রাখলো সবার সামনে। একজন বলে উঠল। আদিরা হাসি মুখে বলল, হ্যাঁ হ্যাঁ আছে, আমি ডেকে আনছি ওকে। জান্নাত তুই থাক এখানে। ওদের চার চাচাতো ভাইয়ের মধ্যে নিবিড়ই সবার বড়, তারপর রিয়ান। নুহাস আর কিয়ান সমবয়সী। আদিরা এই দুই পরিবারের মধ্যে বড় বউ হওয়ার ও জান্নাতকে তুই করেই বলে। জান্নাত সম্মতি জানাতেই আদিরা উঠে যায়। ব্যালকনিতে দাঁড়িয়ে নুহাস, রুজবা, কিয়ান তিনজনাই গল্পের আসর জমিয়েছে। কিয়ান বেশ উৎফুল্ল মনে বলছে কিভাবে বা কি দেখে ফারিনের প্রেমে পড়েছে ও। এক পর্যায়ে কিয়ান প্রশ্ন ছুড়ে নুহাসের দিকে, একতরফাকে অনেকগুলো বছর ভালোবাসলি, কিন্তু কি দেখে ভালোবাসলি সেটা কখনো বলিসনি তো। আজ তো রুজবাটাকেই তো আমি ভালোবাসি। হ্যাঁ, ভালোবাসার জন্য বা প্রেমে পড়ার জন্য নির্দিষ্ট একটা দিক লাগে, আমার ক্ষেত্রেও আছে, বাট সেটা সিক্রেট, বলা যাবে না। রুজবা এতক্ষণ চুপচাপ শুনছিল ওদের দুজনার কথা, কিন্তু নুহাসের কথায় এবার ভাবনায় পড়ে যায়ও। কি দেখে ভালোবেসেছে নুহাস, আর সেটা সিক্রেট কেন? কেন বলা যাবে না কাউকে? রুজবার এমন আকাশকুসুম ভাবনার মাঝে আদিরা উপস্থিত হয় সেখানে। কিয়ান ভ্রুকুচকে প্রশ্ন করে, আবার কাকে চাই? কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না। এই রুজবাকে চাই এবার। রুজবার হাত ধরে টেনে নিয়ে আসলো ওখান থেকে। নুহাস অবাক স্বরে বলল, কি হলো ব্যাপারটা? কিয়ান নুহাসের দিকে তাকিয়ে ফোঁস করে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আশপাশের মেয়ে বউরা এসেছে নতুন বউ দেখতে, তাই ফারিনকে নিয়ে গেছে। আবার বোধহয় রুজবাকেও দেখতে চেয়েছে। আচ্ছা। বলেই মাথা নাড়ায় নুহাস। একজনের কথায় আরো মহিলারা সহমত প্রকাশ করে। আরো একজন মহিলা বলে, তা তোমাদের নুহাস তো বিদেশ থেকে পড়াশোনা করেছে, শুনেছি সেইখানকার নামি দামি কোম্পানিতে কাজও করেছে। এমন সোনার টুকরো ছেলের জন্য তো আরো সুন্দরী মেয়ে পেতে। রুজবার হাসি খুশি মুখটাতে মুহূর্তে আধার নেমে এলো। আসলেই তো, কোথায় নুহাস আর কোথায় ও? নুহাস তো আরো বেটার কাউকে ডিজার্ভ করে। চোখে পানি টলমল করছে রুজবার। ফারিন রুজবার হাত চেপে ধরে। রুজবা তাকাতেই ফারিন ইশারা করে না কাঁদতে। আদিরা হাসি মুখে জবাব দেয়, কি বলুন তো কাকিমা, আমাদের নুহাসের রুজবাকেই পছন্দ, তাছাড়াও কোনো দিক দিয়ে কম কোথায়। আমি তো বলবো আমার দেবরের খুব ভাগ্য, যার কারণে ও রুজবাকে নিজের অর্ধাঙ্গী হিসেবে পেয়েছে। আর সুন্দরী হলেই কি ভালো হয়? বাহ্যিক সৌন্দর্য তো চোখের শান্তি দেয়, আর মনের দিক দিয়ে যে সুন্দর সেই মনের শান্তি দেয়। চোখের সৌন্দর্য তো শেষ হয়ে যায় একদিন, বুড়ো হলেই শরীরের চামড়া ঝুলে পড়বে, চেহারা অন্যরকম হয়ে যাবে, তখন এই সৌন্দর্যের মূল্য কোথায়? সুন্দর মনটাই তো আসল।
তাছাড়া রুজবার গায়ের রং ফারিনের থেকে একটু চাপা হতে পারে, কিন্তু রুজবাও ফেলে দেওয়ার মতো না। চোখ বন্ধ করে রুজবাকে সুন্দরীদের দলে ফেলা যায়। আদিরার কথায় সেখানকার সবাই চুপ হয়ে গেল। পিনপতন নীরবতা বিরাজ করছে। আরেকজন মহিলা বলে, শুনছি কিয়ান নুহাস দুজনের প্রেমের বিয়ে, আর নুহাসের বউ নাকি রিয়ানের মামাতো শালি। কিয়ানের বউয়ের বাড়িও তো সেইখানে। তা কিয়ানের বউ কি জোট বেঁধে নিজেদের বোনেদের বাড়ির বউ করে নিয়ে আপনি ঠিক কি বলতে চাইছেন কাকিমা? থমথমে পুরুষালী কণ্ঠস্বর পেয়ে পিছনে তাকায়। সেখানে উপস্থিত সকলে। নুহাস আর কিয়ান দাঁড়িয়ে আছে। মূলত নুহাসই বলেছে কথাটা। মহিলাটা কাচুমাচু করে বলে, তেমন কিছু না, আমরা এমনিতেই আলাপ আলোচনা করছিলাম। হ্যাঁ, কি আলোচনা করছিলেন সেটা আমরাও একটু শুনি। কিছু না বাবা, তোমরা কথা বলো, অনেক রাত হয়েছে, আমরা আসি। কথাটা বলেই মহিলাগুলো সুরসুর করে চলে গেল বাড়ি থেকে। নুহাস সেদিক থেকে দৃষ্টি ফিরিয়ে বলে, আর কি কি বলেছেন উনি? জান্নাত তপ্ত শ্বাস ফেলে বলে, বাদ দাও, কিছু মানুষের কাজই তো অন্যের পেছনে লাগা। এইসব মানুষকে বাসায় কেন ঢুকতে দেয়া হয় এটাই মাথায় আসে না। কিয়ানের ঘরের সামনে দরজাটা আটকে দাঁড়িয়ে আছে জান্নাত, আদিরা আর নুহাস। রুজবাও আছে, তবে একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। ঘন্টা 2 আগে বলে যাওয়া সেই মহিলার কথাগুলোই এখন ওর মাথায় ঘুরপাক খাচ্ছে। নুহাস বুঝতে পারছে রুজবার মাথায় এই মুহূর্তে কি চলছে, কিন্তু আপাতত ও সেসবে মাথা ঘামালো না। ভাবতে দিল রুজবাকে, ওর যা ইচ্ছে ভাবুক। নুহাস দেখতে চায় এ রুজবার ভাবনার দৌড় কত দূর। কিয়ান ওদের সকলের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসে, বোকাশোকাভাবে প্রশ্ন করে, এখানে সবাই কি করছো? নুহাস একগাল হেসে বলে, কাবাডি খেলছি, তুই খেলবি? না সর, আমাকে ভেতরে যেতে দে, আমার বউ আমার অপেক্ষায় আছে। তোরাই খেল, আমার এখন মুড নাই কাবাডি খেলার। হ্যাঁ জানি তো, এখন তোর অন্য কিছু খেলার মুড জেগেছে। জান্নাত আর আদিরা ফিক করে হেসে দেয়। রুজবা নুহাসের কথার ইঙ্গিত বুঝতে পেরে বড় বড় চোখে তাকায়। ওর লজ্জা লাগছে ভীষণ, লোকটা এসবও বলতে পারে। ভেতরে ভেতরে এত ফাজিল, কই দেখে তো মনে হয় না। কিয়ান অসহায় স্বরে বলে, বুঝতেই তো পারছিস ভাই, তাহলে লেট করছিস কেন? দরজা থেকে সরে দাঁড়া। আদিরা বলে, সরে যাব? ঝটপট 30,000 টাকা দিয়ে দাও, চলে যাব আমরা। এত টাকা কোথায় পাবো আমি? তাহলে আর তোর আজ ঘরে ঢুকতে হবে না কিয়ান, অন্য ঘরে গিয়ে শুয়ে পড়। জান্নাতের কথায় কিয়ান অসহায় চোখে তাকায়। সকলেই কিয়ানের ওরকম চাহনিকে জাস্ট ইগনোর করে। কিয়ান গোমরা মুখে টাকা বের করে দিয়ে দেয় ওদের হাতে। জান্নাত তালা খুলে দেয়। কিয়ান ঘরে ঢুকতে গেলেই জান্নাত ওর হাত ধরে টেনে বলে, কথা আছে তোর সাথে, চলো। এখন আমার ঘরে যাওয়া বেশি ইম্পর্টেন্স ভাবি। তোর ঘরে যাওয়া যতটুকু গুরুত্বপূর্ণ তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার কথা, চল চল। বলেই কিয়ানকে অন্য পাশে টেনে নিয়ে যায় জান্নাত। ঘরের দরজা লাগিয়ে বিছানার দিকে এগোয় কিয়ান। খাটের উপর বড় ঘোমটা টেনে বসে আছে ফারিন। বহু অপেক্ষার পর আজকের এই রাতটা এসেছে ওদের জীবনে। এই রাতটার জন্য একে অপরকে সারা জীবনের মতো নিজেদের করে পাওয়ার জন্য কত অপেক্ষাই না করেছে ওরা। ফাইনালি সেই সময়টা এসে ধরা দিয়েছে জীবনে। কিয়ান ফারিনের মুখোমুখি বসে ওর হাত দুটো আলতো করে ধরে বলে, আজ আমি অনেক খুশি ফারু, ফাইনালি তোমাকে পেয়েছি আমার করে। আমার খুশিটা আমি হয়তো অতটা প্রকাশ করতে পারছি না, বাট বিলিভ মি, আজ আমার মনে হচ্ছে আমি দুনিয়ার সব থেকে সুখী মানুষদের মধ্যে একজন, যে কিনা তার ভালোবাসার মানুষটাকে সারা জীবনের জন্য নিজের করে পেয়েছে। তুমি খুশি তো? আমি জানি তোমার মন খারাপ, পরিবারের সবাইকে ছেড়ে আমার হাত ধরতে হয়েছে, তুমি একই সাথে তোমার বাবার আমাকে চেয়েছো, আমি এটাও জানি, কিন্তু সিচুয়েশনটা ওরকম ছিল না ফারু। প্লিজ মন খারাপ করো না, ওনারা একদিন ঠিক মেনে নিবে আমাদের। কি? তখন থেকে শুধু হু হু করছো কেন? কথা বলো। উফ, আবার লজ্জা লাগছে কথা বলতে। তো লজ্জা লাগাতো কথা নয়, আমি তো অপরিচিত কেউ না, তোমার অনেক দিনের পরিচিত, তোমার ভালোবাসা আমি, তাহলে লজ্জা পাচ্ছ কেন? কিয়ান তপ্ত শ্বাস ফেলে বুঝতে পারে এই মেয়ে আজ হুঁ ছাড়া আর কিছুই বলবে না। কিয়ান ভালো করে বসে দু হাতে ঘোমটা তুলতেই মৃদু চিৎকার করে খানিকটা পিছিয়ে বসে। এদিকে ঘর কাঁপিয়ে হেসে ওঠে আদিরা। ফারিনের জায়গায় লাল ওড়না মাথায় দিয়ে ঘোমটা টেনে এতক্ষণ ওই বসা ছিল এখানে। কিয়ান বুকে হাত দিয়ে বলে, তুমি এখানে কি করছো? আমার বউ কই? এত তো বউ পাগলা, আর বউয়ের হাত চিনো না? দাঁড়াও, আমি ফারিনকে বলছি। ফারিন, ভিতরে এসো। শেষ কথাটা আদিরা ফারিনকে উদ্দেশ্য করে বলে। ডাকের সাথে সাথেই ফারিন ব্যালকনি থেকে রুমে আসে। আদিরার পাশে বসে ফারিন। আদিরা ভ্রু নাচিয়ে বলে, কি কেমন দিলাম? খুবই বিচ্ছিরি, এরকম কেউ করে? ঘুমটা না সরিয়ে যদি বউ ভেবে কিছু করে বসতাম, তখন তো আমার
চরিত্রে দাগ পড়ে যেত ভাবি। ফারিন কিয়ানের বাহুতে থাপ্পড় মেরে বলে, এই ভালোবাসো তুমি আমায়, অথচ আমার উপস্থিতি অনুপস্থিতি কিছুই বুঝতে পারো না তুমি। নুহাস ভাইকে দেখেছো রোজবাকে কত ভালোবাসে? রোজবার উপস্থিতি নুহাস ভাই চোখ বন্ধ করে ও টের পেয়ে যায়, আর তুমি চোখ খোলা রেখেও চিনতে পারো না আমায়। আমি তোমার নুহাস ভাইয়ের মতো হতে পারবো না, আমি কিয়ানের মতোই থাকবো। বলেই মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকায় ফারিন। কিয়ান প্রশ্ন করে, তুমি এখানে কেন? কার আইডিয়া এটা? নিশ্চয়ই নুহাসের। আদিরা হাসতে হাসতে বলে, তার বলতে তুমি সব সময় ওর প্রাইভেট টাইমে এন্ট্রি নাও বলে আজ ও আমায় এখানে বসিয়েছে। আমিও বেশ এনজয় করেছি। যাই হোক, আমি আসি, তুমি তোমার কাজ শুরু করো। কথাটা বলেই হাসতে হাসতে বেরিয়ে যায় আদিরা। কিয়ান আবার গিয়ে দরজা লক করে আসে। ফ্রেশ হয়ে অজু করে দুজনে 2 রাকাত নামাজ পড়ে বিছানায় গিয়ে বসে। কিয়ান পাঞ্জাবির পকেট থেকে সোনার চেন বের করে পরিয়ে দেয় ফারিনের গলায়। ফারিন লাজুক হাসে। কিয়ান 2 হাতে ফারিনের গাল ধরে ওর কপালে চুমু খায়। তারপর ঠোঁটের দিকে ঝুঁকতেই কেউ একজন বলে, এই 1 মিনিট। কিয়ান আর ফারিন ছিটকে দূরে সরে বসে একে অপরের থেকে। ফারিন তো রীতিমতো ভয় পেয়ে যায়। ওরা দুজনে পাশে তাকিয়ে দেখে রুজবা সোফার পেছন থেকে মাথা উঁচু করে আছে। কিয়ান কপাল চাপড়ে বলে, তুমিও তোমার রোমান্সে ভুল করে এন্ট্রি নেই বলে তুমি ইচ্ছে করে আমার রোমান্সে ব্যাঘাত ঘটাতে চলে এসেছো শালিকা। রুজবা দাঁত কেলিয়ে হেসে বলে, ব্যাঘাত ঘটাতে চাই না বলেই তো তোমরা আরো বেশি ঘনিষ্ঠ হওয়ার আগে বেরিয়ে এলাম। আমি ওইসব দেখতে পারবো না ভাই, তার চেয়ে বরং চলেই যাই, এটাই বেটার। রুজবা দৌড়ে দরজার কাছে গিয়ে দরজা খুলে বেরিয়ে যায়। কিয়ান বলে, আরো কেউ থাকলে আগেই বেরিয়ে যা ভাই, শেষে আমার মান ইজ্জত নিয়ে টানাটানি করিস না কেউ। কারো কোনো সারা শব্দ নেই। কিয়ান আশেপাশে দেখে আবার গিয়ে দরজা বন্ধ করে আসে। ফারিনের সামনে বসে কিয়ান এবার আর কাল বিলম্ব না করে ফারিনের ঠোঁটজোড়া নিজের আয়ত্তে নিয়ে নেয়। কিছু সেকেন্ড গড়াতেই পুরুষালী কণ্ঠে গান গেয়ে উঠে কেউ, सर्दी की रातों में हम सोए रहे एक चादर में, हम दोनों तन्हा हूँ ना कोई भी रहे इस घर में। প্রচণ্ড বেগে এবার দুজনে একে অপরের থেকে দূরে সরে বসে। কিয়ান ফারিনের পেছনে তাকিয়ে দেখে খাটের পেছনে নুহাস দাঁড়ানো। বিছানার হেডবোর্ডের উপর হাত রেখে তাতে থুতনি ঠেকিয়ে ওদের দিকেই তাকিয়ে আছে। ঠোঁটের কোণে দুষ্টু হাসি। ফারিন লজ্জায় চাদর টেনে মুখ ঢেকে ফেলল। কিয়ান দাঁতে দাঁত চেপে বলে, প্রথমে আদিরা ভাবি, এরপর রুজবা, এখন আবার তুই। তোর পর আবার কে বের হবে? নুহাস হাত ঝেড়ে সামনে এসে বিছানায় চিৎপটাং হয়ে শুয়ে পড়ে বলে, আর কেউ না, আমি লাস্ট। বেরো শালা। এবার বুঝলি তো প্রাইভেট টাইমে এন্ট্রি নিলে কেমন লাগে? বুঝছি ভাই, আমি মা বোঝাই আর দয়া বোঝাই। এবার তুই বের হ ঘর থেকে। নুহাস চট করে উঠে দাঁড়ালো। যেতে যেতে বলল, যাচ্ছি তো, এভাবে দাঁড়ানোর কি আছে? আমার তো এর থেকেও বেশি কিছু ইচ্ছে হয় যখন তুই আমায় বিরক্ত করিস। কথাটা বলে বেরিয়ে যায় নুহাস। কিয়ান এবার পুরো ঘর চিরুনি তল্লাশি দিয়ে তবেই ঘরের দরজা বন্ধ করেছে। নুহাস সোজা নিজেদের বাসায় চলে আসে। রুজবার খোঁজ করতে জান্নাত জানায় আদিরার সাথে বাসায় চলে এসেছে ও, তাই নুহাসও চলে আসে বাড়ি। ঘরে ঢুকেই দেখে আদিরা আর রুজবা ড্রয়িং রুমে সোফায় বসে আড্ডা দিচ্ছে। নুহাস কাছে গিয়ে জিজ্ঞাসা করে, বাকি সবাই কি ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ। আদিরার কথায় নুহাস বলে, তাহলে তোমরা জেগে আছো কেন? তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমার জন্য? হ্যাঁ, চলো। কথাটা বলেই আদিরা উঠে দাঁড়ায়। 2 হাতে রুজবা আর নুহাসের 2 হাত ধরে টেনে নিয়ে যায় নুহাসের ঘরের দিকে। দুজনকে ঠেলে ঘরের ভিতর ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজা লক করে দেয় আদিরা। নুহাস কয়েকবার দরজা ধাক্কায়। আদিরা বলে, সকালের আগে দরজা খুলছি না, সুতরাং এই মাঝরাতে দরজা থাকিয়ে সবার ঘুম ডিস্টার্ব করার কোনো মানে হয় না নুহাস। কথাটা বলেই চলে যায় আদিরা। নুহাস হার মানে। পুরো ঘর অন্ধকার। নুহাস ঘরের লাইট জ্বালাতেই চোখ ছানা পড়া ওর। পাশে রুজবার দিকে তাকাতেই দেখে ওরও একই অবস্থা। রুজবা এক পলক নুহাসের দিকে তাকিয়ে লজ্জায় মাথা নিচু করে নেয়। নুহাস ঠোঁট কামড়ে হাসে। রুজবার লজ্জায় রাঙা মুখের দিকে তাকিয়ে নুহাস বাঁকা হেসে বলে, আজকের রাতটা আমার, মিসেস নুহাস ফারজিন, বি রেডি। সম্পূর্ণ ঘর সুন্দর পরিপাটিভাবে ফুল দিয়ে সাজানো দেখে রুজবার পিড়ে চমকে ওঠে। সাথে নুহাসের সেই মাত্রাতিরিক্ত ভয়ঙ্কর কথাটা তো আছেই। রুজবা শুকনো ঢোক গিলে নুহাসের পানে তাকায়। নুহাসের অধরে দুষ্টু হাসি। রুজবা দ্রুত কদমে এগিয়ে যায় ড্রেসিং টেবিলের দিকে। পরনের গয়নাগুলো খুলতে হবে গা থেকে। দুপুরে শাহানা বেগম ওনার কিছু ভারী গয়না পরিয়ে দিয়েছিল রুজবাকে। সেগুলো এত সময় যাবৎ পরে থাকা এখন ক্লান্ত
রুজবা ড্রেসিং টেবিলের সামনে টুল টেনে বসে পড়ে। নুহাস ঠোঁট টিপে হেসে ঘরের দরজা ভেতর থেকেও বন্ধ করে দেয়। বলা তো যায় না আবার কে কখন এসে বাইরে থেকে দরজা খুলে উকি মারে। রুজবা দুল খোলার জন্য কানে হাত দিতে নুহাস এসে রুজবার হাত ধরে। রুজবা আয়নার ভেতরে নুহাসের দিকে তাকায়। রুজবার চোখে চোখ রেখে নুহাস বলে, আমি খুলে দিচ্ছি। আপনার সময় লাগবে, সরুন দেখি। আমি খুলতে পারবো। শাড়ি চেঞ্জ করতে হবে দ্রুত। এর আগে এতটা সময় শাড়ি পরে থাকিনি আমি। শাড়িটাও না হয় আজ আমিই পাল্টে দেবো। মুহূর্তেই রুজবার কান গরম হয়ে এলো লজ্জায়। ইস, কি লাগামহীন কথাবার্তা! লোকটা দিন দিন ভারী অসভ্য হয়ে যাচ্ছে। সময় সুযোগ পেলেই অশ্লীল কথা বলে। নুহাস রুজবার গায়ে থেকে সব গয়না খুলে ড্রেসিং টেবিলের উপরে রাখে। কাঁধের আঁচলে হাত লাগাতেই রুজবার হৃদস্পন্দন বেড়ে যায়। চটজলদি উঠতে গেলে নুহাস রুজবার দুই কাঁধ ধরে আবারও বসিয়ে দেয়। খুলে দেয় রুজবার খোপা করা লম্বা চুলগুলো। রুজবা আর কিছু বলতে পারে না। নুহাসের স্পর্শে রুজবার কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। চুপচাপ নিজের এই অদ্ভুত অনুভূতিগুলোকে আপ্রাণ লুকিয়ে রাখার চেষ্টা চালাচ্ছে ও। তবুও শরীরে কম্পন সৃষ্টি হচ্ছে। নুহাস রুজবাকে দাঁড় করিয়ে ওর সামনে হাঁটু গেড়ে বসে। আলগোছে খুলে দেয় রুজবার শাড়ির কুচির ভাঁজে আটকানো সেফটি পিন। আবার উঠে দাঁড়িয়ে রুজবার পেছনে দাঁড়ায়ও। রুজবার ব্লাউজ আর আঁচলের সাথে আটকে রাখা সেফটি পিনটা খুলে ড্রেসিং টেবিলের উপর রাখে। সেই সাথে শব্দ করে চুমু খায় রুজবার ঘাড়ে। অন্যরকম অনুভূতিতে চোখ বন্ধ করে নেয় রুজবা। নুহাস এক ঝটকায় কোলে তুলে নেয় রুজবাকে। রুজবা দ্রুত চোখ মেলে তাকায়, খামচে ধরে নুহাসের বুকের কাছে পাঞ্জাবি। নুহাস রুজবার চোখের দিকে নেশালো দৃষ্টিতে তাকিয়ে আছে। রুজবা দৃষ্টি সরায়। তাকিয়ে থাকার সাধ্য যে ওর নেই। আচমকা নিজের কপালে নুহাসের ঠোঁটের স্পর্শ পায়ও। চটজলদি আবার তাকায় নুহাসের দিকে। নুহাস মুচকি হেসে রুজবাকে নিয়ে এগোয় বিছানার দিকে। রুজবার আর বুঝতে বাকি নেই এই ছেলে আজ থামবে না। আগেই তো বলে দিয়েছে আজকে রাতটা তার। নুহাসের ঠোঁটের কোণের হাসির মানে বুঝতে পেরে লজ্জায় নুহাসের বুকের সাথে মিশে রইল সে। এই ফারু, আর কতক্ষণ চাদরে মুখ লুকিয়ে বসে থাকবে? নোয়ার চলে গেছে অনেক আগেই তো। এবার চাদর সরাও প্লিজ। কিয়ান জোর করে ফারিনের মুখ থেকে চাদর টেনে সরিয়ে বলল, আমাদের স্পেশাল একটা রাত ফারু, এভাবে লজ্জা পেয়ে এত সুন্দর রাতটাকে স্পয়েল করো না প্লিজ। ফারিন কাঁদো কাঁদো স্বরে বলে। কিয়ান ভ্যাবাচাকা খেয়ে বলে, আমি কি করলাম? তুমি দেখলে আদিরা ভাবি রুজবা ছিল এই ঘরে, তারপরেও ভালো করে পুরো ঘর না দেখে চুমু খেলে কেন? নুহাস ভাই দেখে ফেললো তো সব। আমার লজ্জা লাগছে এবার। আমি আর কোনোদিনও নুহাস ভাইয়ের সামনে মুখ দেখাতে পারবো না। চুমুর কথা বলে আবার সেই নেশাটা জাগিয়ে দিলে বউ। তখন ফুলফিল করতে পারিনি, এবার আর বাধা দেওয়ার মতো কেউ নেই। এবারে আশপাশে খুনোখুনি হয়ে গেলেও নো ছাড়াছাড়ি। আজ আমাদের বাসর রাত, বাসর করবো না তা কি হয়? কথাটা বলে এক মুহূর্ত দেরি করে না কিয়ান। ফারিনকে একটানে নিজের কাছে নিয়ে আসে। গভীরভাবে চুমু খেতে থাকে ফারিনের ঠোঁটে। ফারিন কিয়ানের চুল খামচে ধরে পরম আবেশে চোখ বন্ধ করে উপভোগ করতে থাকে কিয়ানের ভালোবাসার স্পর্শগুলো। রাত ৩টে। গলা অবধি গায়ে শুধুমাত্র চাদর টেনে নুহাসের উন্মুক্ত বুকে মুখ লুকিয়ে আছে রুজবা। ওর ভীষণ রকমের লজ্জা লাগছে। কিছুক্ষণ আগে নুহাসের সেই স্পর্শগুলোর কথা মনে হতে বারবার লজ্জায় কুকড়ে যাচ্ছে ও। লোকটা যেন তখন আর নিজের মধ্যেই ছিল না। ওর মাঝে হারাতে উতলা হয়েছিল। কত ঘনিষ্ঠ অবস্থায় ছিল দুজনে, কত গভীরভাবে মানুষটা ছুঁয়ে দিয়েছে ওকে। ভাবতে রুজবার সারা শরীরে আবারও কাঁপুনি সৃষ্টি হচ্ছে। অদ্ভুত অনুভূতিরা এসে হানা দিচ্ছে। অনুভূতিগুলো এসে বারবার জানান দিচ্ছে নুহাসের স্পর্শের কথা। ব্রাশ করছে রুজবা। নুহাস তো আগেও কম বেশি স্পর্শ করেছে, তখন তো এত লজ্জা লাগেনি। আজ এত লজ্জা লাগছে কেন ওর? কেন চোখ তুলে তাকাতে পারছে না নুহাসের দিকে? নুহাস আদুরে স্পর্শ করছে রুজবার মাথায়, আর ও আঙ্গুল দিয়ে আঁকিবুকি করছে নুহাসের লোমশ বুকে। নুহাস রুজবাকে টেনে নিজের মুখ বরাবর নিয়ে আসলো। দুহাতে রুজবার দুই গাল ধরে শব্দ করে চুমু খায় তার ঠোঁটে। রুজবা এবার আর দৃষ্টি সরায় না, চেয়ে থাকে নুহাসের গভীর চোখ জোড়াতে। নুহাস রুজবাকে বুকে জড়িয়ে বলে, আজ আমি অর্ধেক পরিপূর্ণ রুজবা। যেদিন বাবা হব, আমাদের কুল জুড়ে ছোট্ট একটা ফুটফুটে সন্তান আসবে, সেদিন সম্পূর্ণ পরিপূর্ণ হব। এবার রুজবার লজ্জা লাগতে শুরু করে। লোকটা এখনই বাচ্চা অবধি চলে গেল। ইস, রুজবার ইচ্ছে করছে মাটির নিচে ঢুকে যেতে। নুহাস ঠোঁট কামড়ে হাসে রুজবার লজ্জা রাঙা মুখ দেখে। রুজবার নেশা যেন আজ কিছুতেই কাটতে চাইছে না নুহাসের। কাঁধ থেকে চুল সরিয়ে আবারও মুখ গুজে গলায় আদুরে স্পর্শ আর ছোট ছোট কামড়ে অস্থির করে তুলে রুজবার সারা শরীর। রুজবার শক্ত করে নুহাসকে জাপটে ধরে পিঠ খামচে ধরে রেখেছে। নখের আঁচড়ে ছিল কয়েক জায়গায় বিন্দু বিন্দু ওর রক্তে দেখা যাচ্ছে। নুহাসের সেদিকে হেলদোল নেই, সে তো ব্যস্ত তার বউয়ের ঠোঁটের স্বাদ নিতে। গুটিসুটি মেরে নুহাসের বুকে বিড়াল ছানার মতো ঘুমাচ্ছে রুজবা। তখনও দুজনার গায়ে শুধুমাত্র চাদর জড়ানো।
নুহাস অপলক দেখছে ওর ঘুমন্ত রুজবাকে। ঘণ্টাখানেক হবে বোধহয় রুজবা ঘুমিয়েছে। নুহাস আলতোভাবে রুজবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রুজবার বুক, ঠোঁট, গাল, গলা সবকিছু দেখে বড্ড মায়া হচ্ছে ওর। ইস, অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছে বুঝি। সব জায়গায় লাভ বাইট, ঠোঁটজোড়া ফুলে আছে, এক কোণে খানিকটা রক্ত জমাট বেঁধে আছে। নুহাসের এবার নিজের উপর রাগ হচ্ছে। ওর উচিত ছিল নিজেকে আরেকটু নিয়ন্ত্রণে রাখার। অনেক বেশি ব্যথা পেয়েছে বুঝি মেয়েটা। নুহাস ফোন হাতে নিয়ে সময় দেখলো। আর কিছুক্ষণ বাদেই ফজরের আজান পড়বে। নুহাস রুজবার গালে হাত রেখে ডাকতে থাকে ওকে। রুজবা ঘুম ঘুম চোখে পিটপিট করে তাকায়, আবার চোখ বন্ধ করে নেয়। নুহাস আবারও ডাকে। রুজবা ঘুম জড়ানো কণ্ঠে বলে, ঘুমোতে দিন না, কিছুক্ষণ হলো ঘুমিয়েছি। একটু পরে ফজরের আজান পড়বে। রুজবা, শাওয়ার নিয়ে নামাজ পড়ে তারপর ঘুমাবে। আচ্ছা। আমি তাকাতে পারছি না, ঘুমাবো আমি, প্লিজ। নুহাস রুজবার কানের কাছে ঝুঁকে যায়, ফিসফিস করে বলে, শাওয়ার নিবে না? পরে নিব। এক্ষুনি উঠো। কথাটা বলেই নুহাস জোর করে রুজবাকে টেনে বসায়। রুজবা গায়ে চাদর জড়িয়ে নেয় ভালোভাবে। তা দেখে নুহাস বাঁকা হেসে বলে, এতক্ষণ তো দিব্যি লেপ্টে ছিলে আমার সাথে, আর আমার দেখার কিছু বাকি নেই রুজবা। এখন নিজেকে চাদর দিয়ে ঢেকে আড়াল করতে চাইছো আমার থেকে? নুহাসের কথায় মুহূর্তে রুজবার ঘুম ছুটে গেল। এক পলক নুহাসের দিকে তাকিয়ে আবারও লজ্জায় চোখ নামিয়ে নেয় ও। নুহাস টাওয়াল কোমরে পেঁচিয়ে বিছানা থেকে নেমে দাঁড়িয়েছে ততক্ষণে। হাত বাড়িয়ে দেয় রুজবার দিকে। রুজবা উঠতে চাইলে মৃদু আর্তনাদ করে ওঠে। নুহাস দ্রুত রুজবার পাশে বসে বলে, এটা কি হলো? ব্যথা পেলে কোথাও? রুজবা চোখ মুখ খিচে জবাব দেয়, আমার পুরো শরীর ব্যথা করছে নুহাস, শরীর নাড়াতে পারছি না আমি। নুহাস অসহায় স্বরে প্রশ্ন ছুড়ে, ভীষণ ব্যথা করছে? ইস, আবার আর একটু সাবধান হওয়া উচিত ছিল। নিজের অনুভূতিগুলোকে আরো কন্ট্রোল করার দরকার ছিল। আই এম সরি রুজবা। সরি বলার কিছুই নেই। একদিন আগে হোক বা একদিন পরে হোক, কাছে তো আসতেই হতো। এখন আমাকে নিয়ে চলো তো ওয়াশরুমে। নুহাস আর কথা না বাড়িয়ে কোলে তুলে নেয় রুজবাকে। রুজবা গলা পেঁচিয়ে ধরে নুহাসের। রুজবাকে কোলে নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ায় সে। আজানের সাথে সাথে নামাজ আদায় করেছে কিয়ান আর ফারিন। দুজনাই বিছানায় শুয়েছে। মিনিট 5 হবে। ফারিন ঘুমে চোখে দেখছে না কিছু, কিন্তু কিয়ানটা বারবার বিরক্ত করছে ওকে। কখনো কোমরে সুড়সুড়ি দিচ্ছে তো কখনো আবার ঘাড়ে সুড়সুড়ি দিচ্ছে। ফারিন প্রচন্ড বিরক্ত হয়ে কিয়ানের দিকে ঘুরে বলে, কি সমস্যা? কিয়ান ইনোসেন্ট হাসি দিয়ে বলে, কোনো সমস্যা না। তাহলে সুরসুরে দিচ্ছ কেন? আমি ঘুমাবো কিয়ান, সারা রাত তো জ্বালিয়েছ, এবার একটু ঘুমাই। আমার না আবার প্রেম প্রেম পাচ্ছে পারু, আবার একটু ছুঁয়ে দেই প্লিজ বউ। কোনো কথা শুনছি না আমি, নো ডিস্টার্ব। প্লিজ বউ। ফারিন জবাব দিল না। কিয়ান বলে, ও বউ তুমি একটু কাছে আসো না। ও বউ তুমি কি আমায় ভালোবাসো না? ও বউ। কাছে আসার সময় অনেক পড়ে আছে কিয়ান, আমি পালিয়ে যাচ্ছি না। আমার এখন আবার কাছে পাওয়ার মুড জেগেছে। আমার দ্বিতীয়বার শাওয়ার নেওয়ার ইচ্ছা নেই। এক রাতে 2 বার শাওয়ার নিলে আমার কিছু হয়ে যাবে না। কথাটা বলে কিয়ান ফারিনের সকল বাধা নিষেধ অগ্রাহ্য করে কাছে টেনে নেয় ফারিনকে। শেষমেশ ফারিনও হার মেনে যায় কিয়ানের ওরকম এলোমেলো গভীর স্পর্শের কাছে। কিয়ানদের বাড়ির নাস্তার টেবিলে সবাই এসে হাজির। নুহাস আর রুজবা এখনো আসেনি। শাহানা বেগম, রাশেদা বেগম, জান্নাত আর আদিরা সবার প্লেটে খাবার দিচ্ছে। সেই সময় নিবিড়ের পাশে চেয়ার টেনে নুহাস বসে। নুহাসকে একা দেখে শাহানা বেগম ভ্রু কুঁচকে প্রশ্ন করে, তুই একা কেন? রুজবা কোথায়? ও নাস্তা করবে না? নুহাস নিজের প্লেটে পরোটা ভাজি নিয়ে বলল, ওর মাথা ব্যথা করছে, আসতে চেয়েছিল, আমি শুইয়ে রেখে এসেছি। আদিরা নুহাসের প্লেটে ডিম দিয়ে বলল, সে কি, কখন থেকে মাথা ব্যথা? ফজর থেকে। ফারিন অস্থির কণ্ঠে বলল, আমি যাই ওর কাছে। নুহাস মুচকি হেসে বলে, নাস্তা করো তুমি, তারপর যেও। ফারিন বাধ্য মেয়ের মতো মাথা নাড়ায়। শাহানা বেগম নুহাসকে খানিকটা ধমকের স্বরে বলল, ফজর থেকে মাথা ব্যথা আর এখন বলছিস? আর ওকে রেখে তুই খেতে চলে এলি? মেয়েটা এই বাড়িতে প্রথম নুহাস, কোন আক্কেলে ওকে? নুহাস খাবার প্লেট হাতে নিয়ে দাঁড়িয়ে বলল, একা খাচ্ছি না মা জননী, আপনার পুত্রবধূর জন্যই খাবার নিতে এসেছি আমি। ওনাকে খাইয়ে মেডিসিন দিতে হবে তো। শাহানা বেগম মুচকি হেসে বলল, দুজনের নাস্তা একসাথে নিয়ে যা। তুই আবার পরে একা নাস্তা করবি নাকি? খাওয়া শেষ হলে আমি করে চা বানিয়ে দেব। নুহাস মাথা নাড়ায়। আদিরা দুজনের পরিমাণ নাস্তা প্লেটে তুলে দিতেই নুহাস প্লেট নিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ায়। নুহাসের যাওয়ার পানে তাকিয়ে সকলেই মুচকি হাসে। নুহাস রুজবাকে ঠিক কতটা ভালোবাসে সে কথা এই ফারদিন পরিবারের সকল সদস্যরাই জানে, কারো জানতে বাকি নেই আর।
ঘরে এসে দেখে রুজবা গুটিসুটি মেরে শুয়ে আছে। নুহাস খাবারের প্লেট রেখে রুজবার মাথায় হাত রাখতে রুজবা চোখ মেলে তাকায়, তারপর মুচকি হেসে উঠে বসেও। নুহাস প্রশ্ন করে, রুজবা, খুব বেশি কি ব্যথা করছে? না, ঠিক আছি আমি, প্রবলেম নেই। জানি তো কেমন ঠিক আছো। এখন ওঠো, খাবারটা খেয়ে মেডিসিন নাও। না খেলে হয় না, খেতে ইচ্ছে করছে না এখন, পরে খেয়ে নিব। এক্ষুনি খেতে হবে, মেডিসিন নিতে হবে রুজবা। খেয়ে তারপর শুয়ে থাকো, কেমন? তাহলে খাইয়ে দিন, নাকি ইচ্ছে করে না? হ্যাঁ, আরে আরে ম্যাডাম, রুকো যারা, সবর তো করো। ওইটা আপনি না বললেও আমি খাইয়ে দিতাম, কিন্তু আপনি আমায় সুযোগ দিলেন কই? উপস, ভুলেই গিয়েছিলাম, আপনি তো বেডি মানুষ। খবরদার বেডি মানুষ করবেন না। আপনি তো আমায় ভালোই বাসেন না, ভালোবাসলে এতক্ষণ যাবৎ বকবক না করে খাইয়ে দিতেন আপনি। আচ্ছা, তো আপনি কি বেডা মানুষ নাকি যে আমি বেডি মানুষ বলবো না? আর কি যেন বললেন, আমি আপনাকে ভালোবাসি না? বিগত 5 বছর ধরে যে একতরফা ভালোবেসে গেলাম, তা কি ভালোবাসা নয়? নুহাস রুজবার দিকে খানিকটা ঝুঁকে কানের কাছে মুখ নিয়ে ফের বলে, আর গত রাতে কি আপনি আমার ভালোবাসার প্রখরতা উপলব্ধি করতে পারেননি? হায়, আমি কি ব্যর্থ আপনাকে আমায় ভালোবাসা বুঝাতে? আপনি চাইলে কিন্তু এখনই আবার প্রমাণ করে দিতে পারি আমি রুজবা। কি দিব নাকি প্রমাণ? রুজবা ছিটকে দূরে সরে বলে, ছি, আমি কি তা মিন করেছি নাকি? সবসময় শুধু অশুভ চিন্তাধারা। আর কে বললো আমি আপনার ভালোবাসা উপলব্ধি করিনি? আপনার ওইরকম ভালোবাসার জন্য আজ আমার। বলতে গিয়েও চুপ করে যায় রুজবা। নিজেকে নিজেই গালি দেয়, মনে মনে ভাবে, ছি ছি, কি বলে ফেলছিলাম আমি এটা? এই লোকটার সাথে থাকতে থাকতে আমিও দেখি নির্লজ্জ হয়ে যাচ্ছি। ইস, কি যে ভাবছি এখন নুহাস। নুহাস ভ্রু উঁচিয়ে বাঁকা হেসে জিজ্ঞাসা করে, তোমার কি বলো? কিছু না, খাইয়ে দিবেন নাকি শুয়ে পড়বো আবার? নুহাস হেসে ফেলে রুজবার কথায়। সে ভালো করে জানে রুজবা যে এড়িয়ে গেল কথাটা, কিন্তু নুহাস যে তার কথার মানে বুঝে গিয়েছে অনেক আগেই, তা কি জানে রুজবা? জানলে হয়তো এখান থেকেই পালাতো। নুহাস আর বেশি না ঘেটে খাবারের প্লেট হাতে নিয়ে রুজবাকে খাইয়ে দিতে থাকে, নিজেও খেয়ে নেয়। নাস্তার টেবিলে বসে সকলে খেতে খেতে কথা বলায় ব্যস্ত। হুট করে আদিরা মৃদু চিৎকার করে, তার চেঁচানোতে সবাই আহাম্মকের মতো তাকিয়ে আছে তার দিকে। আদিরা দুষ্টু এসে কিয়ানের দিকে তাকিয়ে চোখ টিপ দিয়ে বলে, কি ব্যাপার কিয়ান, তোমার গলায় কিসের দাগ দেখা যাচ্ছে? অ্যালার্জি হয়েছে নাকি তোমার? আচমকে এমন কথায় ফারিনের কাশি উঠে যায়। সে তো জানে কিসের দাগ, আর এরা যে এভাবে পিছে পড়বে এই কথাটা তার তো ভাবা উচিত ছিল। সে না হয় ঘোমটা দিয়ে দাগ লুকালো, কিয়ান যে তা পারবে না ভাবা উচিত ছিল তার। ইস, কি লজ্জাকর ব্যাপার! এখন সবাই কি ভাববে তাকে? ভাবনার মাঝে কিয়ান তার দিকে পানি এগিয়ে দিয়ে আদিরার দিকে তাকিয়ে বলে, কি বলতো, ভাইয়ার বাসরের পরের দিন দেখলাম যে একটা বিড়াল তার নখ দিয়ে অনেক আঁচড় কেটেছিল তার গলায় আর ঘাড়ে, সাথে কামড়ের দাগটাও দেখেছিলাম। আমি ভাবলাম যে এটা কিভাবে হয়, তা এক্সপেরিমেন্ট করব। তাই তো কাল রাতে একটা বিড়াল এনেছিলাম নিজের ঘরে। এটা তারই দাগ গো ভাবি, কোনো অ্যালার্জি না। আদিরা ভাবতেই পারেনি এই কিয়ানটা তাকে এভাবে লজ্জায় ফেলে দিবে। ছেলেটার কি এতটা নির্লজ্জ হওয়ার কোনো প্রয়োজন ছিল? একটু না হয় লজ্জা পেত, তা না। বিরক্তি শ্বাস ফেলে আদিরা। এদিকে ফারিনের ভীষণ রাগ লাগছে। সে বিড়াল, তাকে বিড়াল বলা! ফারিন দাঁতে দাঁত চেপে বলে ওঠে, কি বললা? আমি বিড়াল? হ্যাঁ, আমি বিড়াল। সব তো তোমার দোষ, তুমি নিজেই তো আমার রাতে। কিয়ান টেবিলের নিচ দিয়ে ফারিনের হাত চেপে ধরে, তাতেই হুঁশ ফিরে ফারিনের। সে হয়তো ভুলেই বসেছে এখানে সবাই উপস্থিত, নিজের কথা নিজেই যে এভাবে ফেসে যাবে এটা বুঝতে পেরে আবারও রাগ উঠছে তার। ওরই বা কি দোষ? এই কিয়ানটা তাকে বিড়াল বললই বা কেন? ফারিনের কথায় সবাই হো হো করে হেসে ওঠে, আর কিয়ান সে তো চোখ বড় করে তাকিয়ে আছে। সে ভাবতেই পারেনি ফারিন এভাবে রেগে সবার সামনে মান ইজ্জত পাঞ্চার করে দিবে। ফারিনের কথায় আদিরা আবারও সুযোগ পেয়ে যায় মজা নেওয়ার। সে হাসতে হাসতে বলে, আহা কিয়ান, এসব কি? মেয়েটাকে ঘুমাতেও দাওনি কেন তুমি? দেখো মেয়েটার চোখ মুখ কেমন ফুলে আছে ঘুমোতে না পারায়। একদম ডিস্টার্ব করবে না ওকে। কথাটা বলে সে শব্দ করে হেসে ওঠে। শাহানা বেগম এবং রাশেদা বেগম ছোটদের এমন লাগামহীন কথাবার্তায় লজ্জায় সেখান থেকে উঠে চলে যায়। নোমান সাহেব আর রোমান সাহেব আরও আগেই নাস্তা করে বেরিয়ে পড়েছে। লজ্জায় পড়ে যায় বেচারি ফারিন, লজ্জায় মাথা নিচু করে রয়েছে। কিয়ান সে আর কি বলবে? সে তো এক প্রকার শকের মধ্যে রয়েছে। তার বউ যে রেগে আছে বেশ বুঝতে পারছে, তার জন্যে যে লজ্জায় পড়তে হয়েছে ফারিনকে। তারই বা কি দোষ? সে তো আদিরাকে চুপ করিয়ে দিয়েছিল, মাঝখানে ফারিনই তো নিজের পায়ে নিজে কুড়াল মারল। নাস্তা শেষে জান্নাত ফারিনকে বলে,
ফারিন, গিয়ে রেস্ট কর তুই। কাল সারাদিন অনেক ধকল গেছে, একটু বিশ্রাম নে। ফারিন মাথা নাড়ায়। জান্নাত হেসে কিয়ানকে বলে, আর কেন, তুই একদম ওকে চালাবি না। কিয়ান গাল ফুলিয়ে বলে, আমার বউরে আমি জ্বালামই। তোমার জামাই যখন তোমারে জ্বালায় চুম্মা দেয় আমি কি কিছু বলি? আমার তো মনে পড়ে না আমি কখনো তোমার রোম্যান্সে ব্যাঘাত ঘটাইছি বলে। তুমি এভাবে আমার পিছনে পড়লা কেন ভাবি? দিস ইজ নট ফেয়ার। জান্নাত হাসতে হাসতে বলে, কি করবো বল, তোর থেকেই তো শেখা এগুলো। আচ্ছা ওয়েট, কিয়ান বল তো বাসরাতে তোর ফিলিংস কি ছিল? আর ফিলিংস? আমি যে দুঃখে কচু গাছে ফাঁসি দেইনি এই তোমাদের জন্য অনেক। ওই নুহাসে তো আমি দেখা নিব। প্রথমে আদিরা ভাবি, তারপর রুজবা, এরপর লাস্টে নুহাস। সব যদি ঘাপটি মেরে আমার ঘরে বসে থাকে আর স্পেশাল স্পেশাল মোমেন্টে বেরিয়ে আসে, তখন ফিলিংস আর কত ভালো হবে বলো? বিরক্তি সুরে কিয়ানের দুঃখের কথা শুনে ফারিন, আদিরাত, জান্নাত উচ্চস্বরে হেসে ওঠে। কিয়ান এবার প্রচন্ড বিরক্তি ভাব নিয়ে বলে, হয়েছে আদিরা ভাবি, এত হেসো না। তোমার আর ভাইয়ের রোম্যান্সের মেইন টাইমে যদি আমি এন্ট্রি না নিই তবে আমার নামও কিয়ান না। ভেঙচি কেটে কিয়ান রুমের দিকে চলে যায়। কিয়ানের পিছন পিছন ফারিনও উঠে পড়ে। তার শরীরটা দুর্বল লাগছে, হয়তো রাতে ঘুম না হওয়াতে। রুমে গিয়ে একটু ঘুমাবে। ফারিন রুমে ঢুকতেই হ্যাচকা টান দিয়ে কিয়ান তাকে বুকে টেনে নেয়। ফারিন গোমরা মুখ করে অন্যদিকে চেয়ে আছে। কিয়ান মুখ টেনে নিয়ে অসহায় কণ্ঠে বলে ওঠে, ফারু, আরে আমার কি দোষ বলো? আমি তো চেয়েছিলাম শুধু তোমাকে লজ্জা থেকে বাঁচাতে। সরো তুমি, একদম ধরবা না আমায়, দূরে থাকো। এতদিন যে দূরে ছিলাম তাই তো বেশি, এখন আবার তুমি বলছো দূরে থাকতে। সরি তো বেবি, আর বলবো না, এই যে কান ধরেছি। কিয়ান কানে ধরে কথাগুলো বলে। তা দেখে ফারিন ফিক করে হেসে দেয়। কিয়ান মুগ্ধ নয়নে তার প্রিয়তমার হাসির দিকে তাকিয়ে রয়। ইস, মেয়েটা কতদিন পর হাসছে। এখন থেকে সে আর কখনোই ফারিনের চোখে পানি আসতে দিবে না। নিজের কাছেই নিজের প্রমিস, সে ফারিনের চোখের কাজল নষ্ট না হওয়ার গ্যারেন্টি দিতে পারবে, কিন্তু লিপস্টিক নষ্ট না হওয়ার গ্যারেন্টি দিতে পারবে না। লিপস্টিক তো সেই নষ্ট করবে, একমাত্র তার অধিকার। ফারিন হাসতে হাসতে বলে, হয়েছে, আর কানে ধরতে হবে না, সরো তো, ঘুমাবো আমি, অনেক ঘুম পাচ্ছে। কিয়ান ফারিনের কোমর পেঁচিয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে, আচ্ছা এখন আর ডিস্টার্ব করবো না, বের হবো একটু, কাল থেকে তো বাসায় আছি। তবে বেরোনোর আগে বউয়ের একটু স্পর্শ না পেলে চলে? বলে ফারিনের ঠোঁটের দিকে নিজের ঠোঁট এগিয়ে নেয় চুমু দিবে বলে। ঠিক এমন মুহূর্তে পিছন থেকে আওয়াজ আসে, আচমকা নুহাসের কণ্ঠে ফারিন কিয়ানকে ধাক্কা দিয়ে সরে যায়। কিয়ান ফারিনের দিকে একবার তাকাচ্ছে তো একবার নুহাসের দিকে। নুহাস এতক্ষণ এক চোখ বন্ধ করে তাকিয়েছিল চোখ মারার স্টাইলে। এবার কিয়ানের দিকে তাকিয়ে নুহাস বাঁকা হেসে বলে, ইয়ে কেয়া ভাই, আমাকে জ্ঞান দিয়ে এখন যে তুই নিজেই দরজা খুলে খুললাম। ভাইরে মাপ চাই তোর কাছে। আর জীবনেও তোর কিসে কেন, রোমান্সে কেন, বাচ্চা কাচ্চা হইয়া গেলেও বাঁধা দিব না, প্লিজ ভাই মাফ কর। এই শালা, আমার বাচ্চা হইতে তুই বাধা দিবি কোন দুঃখে? সরি, আই মিন আর কিছুতে ব্যাঘাত ঘটাবো না। কাল রাত থেকে তোরা কি শুরু করলি? একটু তো প্রাইভেসি দে। তুই যে আমায় জ্বালিয়েছিস তার বেলায়। আচ্ছা ভাই যা, মাফ করে দিব। যদি কি ভাই? তাই করমু আমি, তুই ক। প্রমিস? হ প্রমিস। বাবা, রোম্যান্সের এত তাড়া তোর? যা বলবো তাই করবি? নে তাহলে এবার 20 বার কান ধরে উঠবস কর। কিয়ান দাঁত বের করে বলদের মতো হেসে নুহাসকে জড়িয়ে ধরে বলে, নুহাস আমি না তোর ভাই, তোর প্রাণের কলিজার নাড়ি ভুড়ির পেয়ারে দোস্ত। আরো কম না ভাই, নাইলে আমি তোরে ছাড়বো না আজ। এমনে জড়ায়া ধরে ফারিনের কিস তোরে দেয়া দিব। ঠোঁট দুটো চুমু দেওয়ার মতো করে দেখিয়ে নুহাসের দিকে এগিয়ে যায়। নুহাস ধাক্কা মেরে দূরে সরিয়ে বলে ওঠে, ছি, তুই কি গে নাকি? দেখেছো ফারিন, তুমি রাতে ওর সাথে ছিলা কেমনে ভাই? তুমি বুঝো নি এতদিন ও কেমন? ফারিন খিলখিলিয়ে হেসে ওঠে, সঙ্গে নুহাসও যোগ দেয় হাসিতে। ফারিন বলে, আল্লাহ, নুয়াস ভাই আপনারা পারেনও, কি সব কথাবার্তা। রুজবা কোথায় ভাইয়া? এখনো কি মাথা ব্যথা করছে ওর? রুমেই আছে, মেডিসিন নিয়েছে, কমে যাবে। ঠিক আছে, আপনারা থাকুন, আমি ওর কাছে যাই। নুহাস মাথা নাড়িয়ে সায় জানায়। ফারিন কিয়ানের দিকে তাকিয়ে ভেঙচি কেটে বেরিয়ে যায়। কিয়ান ফারিনের বেরিয়ে যাওয়ার দিকে তাকিয়ে রয়। নুহাস বলে, জোস হইল না ব্যাপারটা? মামা ফিল কেমন এখন তোর? শালা তোর কল্পা আমার মুন্ডু। ওইটা সবার আছে। এখন 20 বার কানে ধর। একটু কমা না ভাই। ঠিক আছে, 15 বার।
আর একটু। তোরে আর চান্সই দিব না, এটাই লাস্ট। 10 বার ধর, তাও কমাতে বললে 100 বার ধরবি কানে, নইলে আজ ফারিন রোজবার সাথে ঘুমাবে বন্ধু। হিসাব মতো রোজবাদ চলে যাবে, কাল এরকমটাই কথা হয়েছিল না? আমি ইচ্ছা করলে বরাবরের মতোই রেখে দিতে পারি। তুই কান ধরবি নাকি আমি? এই না না, একদম না, এই যে আমি কান ধরছি। বলেই কিয়ান নুহাসের কান ধরে উঠবস শুরু করতে যায়। নুহাস কিয়ানের কান টেনে বিরক্তির স্বরে বলে, শালা তোর কান। ও হ্যাঁ হ্যাঁ। কিয়ান এবার নিজের কান ধরে উঠবস শুরু করে। 5 বার যেতেই নুহাস বলে, হয়েছে, থাক আর ধরিস না। আমি ভাই আবার অনেক দয়ালু, আমার কারো কষ্ট সহ্য হয় না। নে বানি খা। নুহাস পানির গ্লাস এগিয়ে দেয় কিয়ানের দিকে। কিয়ান মুচকি হাসে। আসলেই সে লাকি নুহাসের মতো বন্ধু পেয়ে। এই যে নিজেই কানে ধরালো, নিজেই পানি এগিয়ে দিল আবার। এগুলো কি কেয়ার না? অবশ্যই। এসব ছোট ছোট কেয়ারিংই মনে গেঁথে থাকে সব সময়। এদিকে জারাফ একের পর এক সিগারেট টেনে যাচ্ছে। তার মাথা কাজ করছে না। যেই নিদ্রা তাকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে উঠেছিল, সেই নিদ্রা এখন তাকে ইগনোর করে। বিয়ের কথা বললে এড়িয়ে যায়, ব্যস্ততা দেখায়। কিসের এত ব্যস্ততা তার? জারাফ যে তার জীবনে কেউ হয় তা ইদানিং নিদ্রাকে দেখে বোঝা মুশকিল। জারাফ ভাবে, আচ্ছা, আমি কি হীরা ফেলে এতদিন শুধুই কালচের পিছনে ছুটেছি, যাতে কোনো লাভ নেই, শুধুই নিজের ক্ষতি, তাই হবে। জারাফেরও কি তবে রুজবাকে পায়ে ঠেলে নিজের ক্ষতিটাই করলো? খাঁটি ভালোবাসা ছিল রুজবার, সে বোঝেনি। সে তো ব্যস্ত ছিল টাকার পেছনে ছুটতে। তাহলে এই টাকা কেন আজ তাকে শান্তি দিচ্ছে না? কেন দিচ্ছে না? সে তো রুজবাকে বলেছিল জীবনে ভালোবাসা দিয়ে কিছু হয় না, টাকাটাই সব। তাহলে কেন আজ সে টাকা দিয়েও ভালো থাকতে পারছে না? কেন বারবার মনে রুজবার বলা কথাগুলোই বাজছে? রুজবার ভালোবাসার গভীরতাটা যে জারাফ বুঝতে বড্ড দেরি করে ফেলেছে। না না, আর ভাবতে পারছে না জারাফ। এই রুজবাটা তাকে ভালো থাকতে দিচ্ছে না, নিজে সুখে থেকে ওকে পুড়াচ্ছে। সিগারেট ফেলে দিয়ে চুল খামচে ধরে নিচে বসে পড়ে জারাফ। তার ভাল লাগে না কিছু। কেন নিদ্রা হুট করে এমন করছে? জারাফ দ্রুত মোবাইল বের করে নিদ্রার নাম্বারে ডায়াল করে। প্রথমবার রিং হওয়ার সাথে সাথেই নিদ্রা কেটে দেয় কল। পরপর কয়েকবার কল দিতেই থাকে জারাফ। প্রায় 12 বার কল দেওয়ার পর নিদ্রা রিসিভ করে চিল্লিয়ে ওঠে, সমস্যা কি তোমার যারা? এতবার কল দিচ্ছ কেন তুমি? আর ইউ ম্যাড? কেন, কোনো আক্কেল নেই তোমার? একজন মানুষ দেখছো বারবার কল কেটে দিচ্ছে, তাও তুমি বারবার কল দিয়ে ডিস্টার্ব করছো। সমস্যাটা কি তোমার? আমি এখন বিজি আছি, পরে কল দিব, বাই। শাহানা বেগম দুপুরে রান্না বসিয়েছে। রাশেদা বেগম অনেকবার বারণ করেছিল রান্না করতে, কিন্তু শাহানা বেগম শুনেননি। ওনার একই আমার নুহাসের বউ এই প্রথম এসেছে এই বাড়িতে, আমি নিজে রেঁধে বেড়ে খাওয়াবো না তা কি হয় নাকি? কথা। শাহানা বেগমের কথায় হার মেনে নেন রাশেদা বেগম। শাহানা বেগম চুলোয় গরুর গোস্ত রান্না করার জন্য মশলা কষাচ্ছেন। পাশেই আদিরা অন্য সব রান্না জোগাড় করছে। বাড়িতে শাহানা বেগমই রান্না করেন। আদিরা চাইলেও রান্নায় হাত লাগাতে দেয় না, পাশ থেকে শুধু রান্নার সবকিছু জোগাড় করে দেয়। শাহানা বেগমের এক কথা, যতদিন উনি সুস্থভাবে বেঁচে আছে ততদিন উনি নিজেই স্বামী সন্তান আর ছেলের বউদের রান্না করে খাওয়াবেন। পরে যখন বয়স বাড়বে, উনি পারবেন না, তখন না হয় ছেলের বউরা রান্না বান্না করবেন। তাছাড়া মাঝে সাঝে 2-1টা নিজেদের পছন্দ কিছু রান্না করলে সেটা আলাদা হিসাব। ঘড়ির কাঁটায় 11:30। রুজবার এখন আর মাথায় যন্ত্রণা নেই। বিছানা ছেড়ে উঠে গুটি গুটি পায়ে রান্নাঘরের দিকে এগোয়েও দেখতে পায় শাহানা বেগম রাঁধছেন আর আদিরা হাতে হাতে সাহায্য করছে। রুজবা আদিরার পাশে গিয়ে দাঁড়াতেই আদিরা বলে, কি ব্যাপার, বিছানা ছেড়ে উঠছো কেন? মাথা যন্ত্রণা করছে না? একটু ঘুমাও গিয়ে, দেখবে কমে যাবে ব্যথা। সকাল থেকে তো বিছানার সাথেই লেগেছিলাম, এখন ব্যথা নেই ভাবি। কি করতে হবে শুনুন, আমি করে দিচ্ছি। তোমার এখানে কোনো কাজ নেই, তুমি ঘরে যাও। রুজবা মিনমিন করে বলল, ঘরে একা একা ভালো লাগছে না, তাই তো এখানে চলে এলাম। আদিরা আলতো হেসে বলল, এই নুহাসটাও না বেরিয়েছে, 2 ঘন্টা পেরিয়েছে। ঘরে নতুন বউ রেখে কেউ এত বাইরে বাইরে থাকে? রুজবা নতুন বউ কথাটা আবারও মাথাচাড়া দিতে একরাশ লজ্জা এসে ঘিরে ধরল ওকে। মাথা নিচু করে নিল মুহূর্তে। আদিরা বুঝতে পেরে মৃদু হাসলো। রুজবা আদিরার পাশ থেকে সরে শাহানা বেগমের পাশে দাঁড়িয়ে বলল, আন্টি, আপনি ঘরে যান, আমি রান্না করি আজ। শাহানা বেগম খুন্তি রেখে আঁচলে হাত মুছে রুজবার দিকে ঘুরে রুজবার গালে হাত রেখে বলে, রান্না করার সময় অনেক আছে, এখন কিছু করতে হবে না তোমার। তুমি ওই চেয়ারেতে বসো, আর আমি তো তোমার মায়ের মতোই। আদিরা মা ডাকে আমারকে, তুমিও তাই ডেকো, তাহলে খুশি হব। রুজবা মুচকি এসে সম্মতি জানিয়ে বলে,
ভাবিকে তো তুই বলেন, তাহলে আমাকে তুমি কেন? আমি কি আপনার মেয়ে না ভাবির মতো? শাহানা বেগম আর আদিরা হাসে। শাহানা বেগম রুজবার গাল টেনে দিয়ে বলে, তুই তো আমার আরেকটা মেয়ে। তাহলে আপনি বসুন, আমি রান্না। রুজবা পুরো কথা শেষ করার আগেই আদিরা বলে, তোমার তো বিয়ে হলো 8-10 দিন হবে, আর কালকে এ বাড়িতে নতুন এসেছো। আমি এই বাড়িতে বউ হয়ে এসেছি 8 বছর। মা আমাকেই রান্না করতে দেয় না, আর তুমি তো নতুন। শাহানা বেগম মুচকি হেসে বলে, আমার মেয়ে নেই। আমার মেয়ে থাকলে কি আমি তাকে দিয়ে রান্না করাতাম? নিশ্চয়ই না। তাহলে তোমায় দিয়ে রান্না করাবো কেন? আর তোরা তো আমার ছেলের বউ না, আমার মেয়ে। আদিরা রুজবা দুজনাই মুচকি হাসলো মনে মনে। দুজনাই নিজেদের বেশ ভাগ্যবতী মনে করলো এরকম শাশুড়ি পেয়ে। রুজবার ভীষণ অস্থির অস্থির লাগছে কাল সকাল থেকে সমানে শাড়ি পরে থাকায়। ফজরের শাওয়ার নিয়ে আবারও শাড়ি পরায় তো রুজবার রীতিমতো শরীর চুলকাচ্ছিল। তাই সেই সময় শাড়ি খুলে নুহাসের টি শার্ট আর ট্রাউজার পরেছিল, কিন্তু সকাল হতে আবার শাড়ি গায়ে জড়াতে হয়েছে ওর। থাকার প্ল্যান তো ছিল না, তাই এক্সট্রা জামা কাপড়ও আনেনিও। এখন গোসল করে কি পরবে ও? আদিরাকে কি বলবে? আদিরার জামা রুজবার গায়ে লাগবে, একটু লুজ হবে, তবে সেটা ব্যাপার না। রুজবা দোটানায় আছে, আদিরাকে বলবে কি বলবে না দ্বিধাদ্বন্দ্বে ঝেড়ে ফেলে রুজবা আমতা আমতা করে বলে, ভাবি, আপনার এক সেট জামা দিবেন আমায়? টানা এত সময় শাড়িতে থাকিনি তো, শরীর চুলকাচ্ছে আমার। এক্সট্রা জামা আনিনি আমি সাথে। আদিরা দাঁত দিয়ে জিভ কেটে বলে, হায় আল্লাহ, দেখেছো, আমি কাল রাতে একবার তোমাকে এই কথা জিজ্ঞেস করব ভেবেছিলাম, কিন্তু একদম ভুলে গেছি। ইস, আই এম সরি, আসলে আমার মাথায় রাখা উচিত ছিল। না না, সরি বলবেন না। আসলে কাল যে আমার থাকা হবে এই বাড়িতে এরকমটা তো জানা ছিল না, নয়তো এক্সট্রা নিয়ে আসতাম আমি। শাহানা বেগম দাঁত কিরমিরিয়ে বলল, আদিরা, নুহাস কই? ফোন করে জিজ্ঞেস করো তো, ওর বউয়ের কি লাগবে না লাগবে সেটা লক্ষ্য রাখবে না ও? মেয়েটা কাল থেকে এক কাপড় আছে। ইস, এই নাকি উনি রুজবাকে ভালোবাসে পাগলের মতো। বউয়ের কখন কি প্রয়োজন সাহেবের সেটাও মাথায় থাকে না। আজকে আসুক ও। এসে গেছি মা, আমাকে নিয়ে কথা হচ্ছিল বুঝি? শাহানা বেগম দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ, আপনি আমার গুণধর পুত্র না, আপনার কথাই হচ্ছিল এখানে। নুহাস আদিরার পাশ ঘেঁষে দাঁড়ায়। আদিরার দিকে খানিকটা ঝুঁকে বলে, কি ব্যাপার বলো তো ভাবি, মা জননী এত চটে আছে কেন? শুধু মা না, আমিও চটে আছি নুহাস। নুহাস দ্রুত সরে গেল আদিরার পাশ থেকে। ভ্রুকুচকে বলল, বাড়ির দুই গিন্নি খেপে আছে আমার উপর, কিন্তু কেন? নুহাস রুজবার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে ফের বলল, তৃতীয় গিন্নিও কি খেপে আছে? শাহানা বেগম চটে গিয়ে বলে, একদম ফাজলামি করবি না নুহাস। কাল থেকে মেয়েটা এই কাপড়ে আছে। বইয়ের দিকে কি একটু ধ্যান আর নজর নেই তোর? আমরা ভুলে গিয়েছিলাম, তুই কি ওকে ভুলে গেলি? তোর বউ ও। নুহাস আর রুজবার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আমার ধ্যান তো সবসময় ওর দিকেই থাকে। সেটা যদি তোমরা একবার ওর পুরো শরীরে ভালো করে চোখ বোলাতে তাহলে অবশ্যই বুঝতে পারতে। নুহাসের কথায় রুজবা কেসে ওঠে। আদিরা আলতোভাবে থাপ্পড় মারে নুহাসের বাহুতে। নুহাস চোখ মুখ কুচকে বলে, কি হলো, মারলে কেন? লজ্জা শরমের মাথাকে খেয়েছো? মা দাঁড়িয়ে আছে। তো তুমি নির্লজ্জ হতে পারো, কিন্তু রুজবা তো না। নুহাস ঠোঁট কামড়ে হাসলো। শাহানা বেগম আবারও বলল, দুপুর হয়েছে নুহাস, মেয়েটা কি আজও একই শাড়িতে থাকবে? আমাদের মাথা থেকে বেরিয়ে গেছিল কিয়ানের বিয়ের ব্যস্ততায়। তোর তো মাথায় রাখা উচিত ছিল। মেয়েটা এখন গোসল করে কি পরবে? নুহাস ফাজলামো করে বলল, কেন, তোমার বৌমা চাইলে আমার ট্রাউজার আর টি শার্ট পরতে পারে, আমার কোনো আপত্তি নেই। শাহানা বেগম কড়া স্বরে বলল। নুহাস নুহাস হো করে হেসে উঠল, হাসি থামিয়ে বলল, তোমার আদরের বৌমার জন্য ড্রেস কিনতে গিয়েছিলাম মা জননী। আগে মেয়েরই জামা কাপড় তো কিনিনি, চুজ করতে অনেক বেগ পোহাতে হয়েছে, তাই এত লেট হলো। শাহানা বেগম নুহাসের বাহুতে থাপ্পড় মেরে বলে, আগে বললেই তো হতো। এটা শুধু শুধু বাপের মতো কথা পেঁচাস। ফাজিল ছেলে, সবসময় শুধু ফাজলামো। ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াচ্ছে রুজবা। ঘড়িতে তখন বিকাল 4টা বাজে। নুহাস ড্রয়িং রুমের সোফায় বসে বাপ ভাইয়ের সাথে কথা বলছে। রুজবাও ছিল এতক্ষণ, মিনিট 2 হলো উঠে এসেছে ও। এক মনে আয়নার দিকে তাকিয়ে চুলে চিরুনি চালিয়ে যাচ্ছে ও।
দৃষ্টি তখন ওর গলায় আর কান ঘেঁষে একদম গালের কাছে। ঘুরে ফিরে এই দুই জায়গায় গিয়েও দৃষ্টি স্থির হচ্ছে। লোকটা কাল বড্ড পাগলামি করেছে। পাগলামির চিহ্নগুলো খুব যত্ন সহকারে এঁকে দিয়েছে ওর শরীরে। ইস, কেউ দেখলে কি ভাববে ভেবে নিজেই লজ্জায় নুইয়ে গেল। হঠাৎ দরজা খোলার শব্দে ধ্যান ভাঙে রুজবার। দ্রুত দাঁড়িয়ে পড়ে বসা থেকে। আয়নায় স্পষ্ট দেখা যাচ্ছে নুহাস ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। রুজবা চট করে বুঝে গেল এই ছেলের মাথায় আবারও কোনো কিছু ঘুরপাক খাচ্ছে। ভাবতে ভাবতে নুহাস একদম রুজবার পেছনে এসে দাঁড়ায়। রুজবা নুহাসের দিক থেকে মনোযোগ সরিয়ে চুলগুলো হাত খোপা করায় ব্যস্ত হয়ে পড়ে। খোপা করে হাত নামাতেই নুহাস পেছন থেকে জড়িয়ে ধরে, কাঁধে থুতনি রেখে বলে, সত্যি চলে যাবে? সামনেই এক্সাম, ক্লাস মিস হচ্ছে তো। নুহাস গোমরা মুখে বলে, এখান থেকেও তো ভার্সিটি যাওয়া যায়, আমি দিয়ে আসবো। তা যায়, তবে আপনার সামনে আমার পড়াশোনা হবে না, এইটুকু নিশ্চিতভাবে বলতে পারি। নুহাস রুজবার কোমর পেঁচিয়ে ধরে ভালোভাবে কাঁধে মাথা গুছলো। ইনোসেন্ট গলায় বলল, বিরক্ত করবো না, প্রমিস। এটা বিশ্বাস করতে হবে আমায়? আচ্ছা, কাল দিয়ে আসবো বাড়িতে, পাক্কা। আজ যেও না। রুজবা নুহাসের থেকে নিজেকে ছাড়িয়ে ওর মুখোমুখি দাঁড়ায়। নুহাস চাতক পাখির ন্যায় রুজবার পানে তাকিয়ে আছে জবাবের আশায়। ও বেশ কিছুক্ষণ নীরব দৃষ্টিতে নুহাসের দিকে তাকিয়ে থেকে আলতো হেসে মাথা নাড়াতেই নুহাস খুশিতে জাপটে ধরে তাকে। ড্রেসিং টেবিল ধরে পড়ে যাওয়া থেকে সামলে নেয় নিজেকে। এত বড় ছেলের পাগলামি দেখে মৃদু হাসে সে। তারপর আলগোছে নুহাসের পিঠে হাত রেখে সে নিজেও জাপটে ধরে নুহাসকে। এই মানুষটার সান্নিধ্যে থাকলে ওর কেমন যেন সুখ সুখ লাগে। ইচ্ছে করে সবসময় লোকটার বুকের সাথে এভাবে লেপ্টে থাকতো, ছাড়তে ইচ্ছা করছে না একদম। আর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে জারাফের কথা এক মুহূর্তের জন্য মাথায় আসে না। রুজবার চিন্তা ভাবনায় নুহাস চলেই আসে সব সময়। আজকাল জারাফের কথা মনে হলেও আর কষ্ট হয় না রুজবার। তবে কি ও দ্বিতীয়বার কাউকে ভালোবাসতে শুরু করেছে? দ্বিতীয়বার আবারও কারো মায়ায় জড়িয়ে যাচ্ছে নিজেকে? শিখতে হতে চাইছে কি নুহাসের ভালোবাসায়? তবে কি নুহাসের জন্যে ওর মনে অনুভূতির জন্ম নিচ্ছে? শেষমেশ নুহাস ফারদিন তাহলে বেশ পাকাপোক্তভাবেই জায়গা করে নিচ্ছে মনে। মাগরিবের নামাজ শেষ করে আদিরা কিচেনে যায় স্ন্যাক্স তৈরি করতে, সাথে রুজবাও আছে। দুজনে মিলে ফ্রোজেন সমুচা চিকেন রোল ভেজে নেয় একে একে, সাথে বেগুনি আর কাবাবও বানায়। বড় ফ্লাক্সে দুধ চা ঢেলে নেয়। আদিরা বড় একটা ট্রেতে সব ধরনের ভাজাভুজি তুলে নেওয়ার সাথে একটা প্লেটে তিনজনের পরিমাণ সব স্ন্যাক্স নিয়ে 2 কাপ দুধ চা ঢালে কাপে। ট্রেতে স্ন্যাক্সের প্লেট এবং চায়ের কাপ তুলে রুজবাকে বলে, এগুলো বাবা মায়ের ঘরে দিয়ে এসো, মাকে বলবে নির্ঝরকে সাথে রাখতে। রুজবা পেছন থেকে আদিরাকে জড়িয়ে ধরে বলে, ও ভাবি, আমরা তো প্রায় বছর 6 ধরে পরিচিত। আমি আপনার ছোট বোনের মতো না? আমাকে তুমি না বলে তুই করে বলুন না, শুনতে ভালো লাগবে আমার। আদিরা মুচকি এসে রুজবার গালে হাত রেখে বলে, আচ্ছা বলবো, তবে সেম কথাগুলো আমিও বললাম। আমাকে আপনি না বলে তুমি করেও তো বলতে পারিস। আচ্ছা আচ্ছা, আমিও তুমি করেই বলছি। এবার দাও তো, ট্রেটা আমি দিয়ে আসি, ঠান্ডা হয়ে যাচ্ছে না। হ্যাঁ নে, পারবি তো? আমি বাচ্চা না ভাবি। আদিরা মুচকি হাসলো। রুজবা ট্রে নিয়ে বেরিয়ে যায়। সাথে সাথে শ্বশুর শাশুড়ির ঘরের সামনে দাঁড়িয়ে নিচু স্বরে বলে, মা আসবো? তৎক্ষণাৎ ভেতর থেকে আওয়াজ আসে, আয়, অনুমতি নেওয়ার কি আছে? রুজবা গুটি গুটি পায়ে ভেতরে যায়। টি টেবিলের উপর ট্রে রেখে সোজা হয়ে দাঁড়ায়। শাহানা বেগম জায়নামাজে বসে তসবি পড়ছেন, আর নুমান সাহেব সোফায় বসে ব্যবসার হিসেবের খাতা নাড়াচাড়া করছেন। তার মাথায় টুপি। খানিক আগেই মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফিরেছেন উনি। নোমান সাহেব হিসাবের খাতা পাশে রেখে বলল, দাঁড়িয়ে আছো কেন মা, বসো। রুজবা চুপচাপ বসে। শাহানা বেগম তসবি শেষ করে জায়নামাজ গুছিয়ে রেখে বসে রুজবার পাশে। নোমান সাহেব ফের বলে, এ বাড়িতে তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? রুজবা ধীর স্বরে জবাব দেয়, না বাবা। রুজবা চায়ের কাপ তুলে দেন নোমান সাহেবের হাতে। পরপর শাহানা বেগমের হাতেও তুলে দেন চায়ের কাপ। শাহানা বেগম চায়ে চুমুক দিয়ে বললেন, নুহাস ফিরেনি এখনো? মাম ফোন করেছিল? রুজবা মাথা নাড়ায়। নোমান সাহেব চা শেষ করে কাপটা ট্রেতে রেখে বলে, কত ছেলেটা আগেও রাত করে বাড়ি ফিরতো, এখন যে ঘরে বউ আছে তারপরও রাত করে বাড়ি ফিরে। বাচ্চা কাল থেকে এটাই আমাকে হাড়ে হাড়ে জ্বালিয়ে দিল একেবারে। এক্ষুনি ফোন করে বাইরে বাইরে ঘোরা বার করছি আমি। বলেই নোমান সাহেব ফোন হাতে নিলেন। রুজবা দ্রুত কণ্ঠে বলল, থাক বাবা, আপনার ফোন করতে হবে না, যাওয়ার আগে বলে গেছেন দ্রুত ফিরবে। নোমান সাহেব হতাশ শ্বাস ফেলে ফোন পাশে রেখে দিলেন। রুজবা মিনমিন কণ্ঠে বলে, মাম, ভাবি নির্ঝরকে আপনার কাছে রাখতে বলেছিল। হ্যাঁ, ডেকে নিচ্ছি আমি। তোমরা তো আবার ছাদে যাবে,
নির্ঝর তো শুধু ছোটাছুটি করে, ওর ছাদে যাওয়ার দরকার নেই। রুজবা দাঁড়িয়ে বলল, আমি পাঠিয়ে দিচ্ছি ওকে। শ্বশুর শাশুড়ির ঘর থেকে বেরিয়ে সোজা নিজেদের ঘরে এসেছে রুজবা, আদিরা, ফারিন, জান্নাত আর রিয়ান। ততক্ষণে ছাদে চলে গিয়েছে শীতল পাটিয়া স্ন্যাক্স এবং চায়ের কাপ ফ্লাক্স সহ। যাওয়ার আগে রুজবাকে বলে গিয়েছে দ্রুত যাওয়ার জন্যে। নিবিড় শোরুমে গিয়েছে, ফিরতে ফিরতে রাত হবে। এদিকে কিয়ান আর নুহাস বেরিয়েছে সেই বিকেলে, এখনও আসার নাম নেই। রুজবা ফোন হাতে নিয়ে বসে আছে নুহাসকে ফোন করার জন্যে। ফোন করবে কি করবে না দোটানায় আছে। ও কিছু আনার কথা বলবে নুহাসকে, কিন্তু কিভাবে বলবে কথাটা সেটাই ভাবছে ও। অবশেষে নুহাসের নাম্বারে ডায়াল করলো রুজবা। 3বার রিং হতে ওপার থেকে রিসিভ হলো। রুজবা সালাম দিয়ে ধীর স্বরে প্রশ্ন করে, কোথায় আছেন? মিস করছো বুঝি? রুজবা লজ্জা পেল খানিকটা। এভাবে বললে লজ্জা পাবে না? রুজবা কথা কাটিয়ে বলল, আছেন কোথায় সেটা তো বলুন। বাজারে? আচমকাই রুজবা নিজের কোমরে শক্ত ঠান্ডা পুরুষালী হাতের স্পর্শ পায়। হাত জোড়ার মালিক যে নুহাস এটা বুঝতে অসুবিধা হয়নি আর তার। কান থেকে ফোন নামিয়ে নেয় রুজবা। নুহাস পেছন থেকে রুজবার কোমর টেনে ধরে নিজের কাছে নিয়ে আসলো। দুহাতে রুজবার পেট পেঁচিয়ে ধরে কাঁধে থুতনি রেখে বলে, কিছু প্রয়োজন? ছিল। কি লাগবে বলো, নিয়ে আসি আমি। থাক। বাজার তো কাছেই। আর যেতে হবে না, আমি ভাবিবা ফারিনের থেকে নিয়ে নিব। পার্সোনাল কিছু? রুজবা মাথা নাড়ায়। নুহাস প্রশ্ন ছুড়ে, ন্যাপকিন? না। নুহাস ভ্রুকুচকে প্রশ্ন করে, তাহলে আর কি? রুজবার শরীর মৃদু কাঁপছে, বুকটা দ্রিম দ্রিম করছে। লোকটাকে বললে কি ভাববে সে? নুহাস আবারও প্রশ্ন করে। রুজবা নিচু কণ্ঠে বলে, পিল। নুহাস তৎক্ষণাৎ রুজবাকে নিজের দিকে ঘুরিয়ে বলে, পিল? কেন? প্রোটেকশন। প্রোটেকশন লাগবে কেন? রুজবা পরবর্তীতে কি বলবে ভেবে পেল না। নুহাস রুজবার দুগাল ধরে বলল, বাচ্চা চাও না? রুজবা প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করে, আপনি চান? চাইবো না কেন? বিয়ের অনুষ্ঠান 2 বছর বাদে হবে, এখনই বাচ্চা? এই জন্যই তো আরো বেশি করে বাচ্চা চাই। 2 বছর কে অপেক্ষা করবে বলো? যত তাড়াতাড়ি তুমি কনসিভ করবে তত তাড়াতাড়ি তোমাকে এই বাড়িতে নিয়ে আসতে পারবো আমি। রুজবা ভ্রুকুচকে তাকালো। নুহাস ফের বলে, কোনো প্রোটেকশনের দরকার নেই, যেভাবে চলছে সেভাবেই চলো। আই নিড এ বেবি। কথাটা বলতে বলতেই নুহাস ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। রুজবা হা করে নুহাসের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। এই লোকটা তো মহা ধুরন্ধর। হোয়াট এ প্ল্যান! বউকে দ্রুত নিজের কাছে নিয়ে আসার কত তাড়া মানুষটার। ছাদে বসে আড্ডা জমিয়েছে ফারদিন, বাড়ির ছেলে বউরা। নিবিড় বাদে বাকি সবাই আছে। আড্ডার টপিক না বলাই ভালো। কিয়ান যেখানে আছে সেখানে তো বাদরামি পুরো দমে চলে। আজকাল নুহাসও কম যায় না। নুহাসের এমন রূপ জান্নাত আদিরার আগে থেকে দেখা, তবে ফারিন আর রুজবা জানতো না। বিয়ের পর থেকে জানতে পারছে ওরা। আড্ডার এক পর্যায়ে কিয়ান নুহাসের দিকে গিটার এগিয়ে দিয়ে বলে, গান ধর। মুড নেই। অমনি কিয়ান পরপর কয়েকটা কিল থাপ্পড় বসায় নুহাসের পিঠে, দাঁতে দাঁত চেপে বলে, আমরা বলতেই মুড নেই না? এখন রুজবা বলে তো ঠিকই সুরসুর করে গান ধরতে শালা। নুহাস বাঁকা হেসে রুজবার দিকে তাকিয়ে বলে, তাহলে তাকেই বলো আমায় বলতে। জান্নাত আর আদিরা মুখ চেপে হাসলো, সাথে ফারিনও। কিয়ান তাড়া দিয়ে বলল, মুখে বলতে হবে না, ভাবিজির মুখ দেখে বোঝা যাচ্ছে সে গান শুনতে ইচ্ছুক। ঝটপট গান ধরতো নুহাস। নুহাস দুদিকে মাথা নাড়িয়ে বলে, মনে মনে ইচ্ছে পোষণ করলে তো হবে না, মুখে বলতে হবে সবকিছু, ইচ অ্যান্ড এভরিথিং। তবেই না বুঝবো আমি। রিয়ান বলল, শালি সাহেবা, ইউ অ্যান্ড এভরিথিং না হয় পরে মুখে বলে বুঝাবো, আগে গান ধরতে বলো তো। রুজবা লজ্জায় আড়ষ্ট হয়ে বসে রয়। রিয়ান ফের বলে, আপনি বললেই আপনার বর গান গাইবে, এর আগে না। আপনি বরং বলুন তাকে গান ধরতে। রুজবা পড়েছে মহাবিপাকে। সবার সামনেও কিভাবে বলবে নুহাসকে গান ধরতে? আর এই লোকটাও না ইচ্ছে করে লজ্জায় ফেলে ওকে। সবার রিকোয়েস্টে লজ্জা ভেঙে আমতা আমতা করে বলে, সবাই যখন এত করে বলছে তাহলে একটা গান শোনান না সবাইকে। শুধু সবাই বলছে বলে তুমি চাও না? রুজবার কান গরম হয়ে এলো। বেশ সময় নিয়ে ধীরস্বরে বলে, আমিও চাই। রুজবার কথায় সবাই ফিক করে হেসে দেয়। কিয়ান এগিয়ে দেয় গিটার। নিহাস গিটার হাতে নিয়ে টুংটাং আওয়াজ তুলে রুজবার দিকে তাকিয়ে গান ধরে, অনেক সাধনার পরে আমি পেলাম তোমার, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন,
তুমি বুকে টেনে নাও না প্রিয় আমাকে, আমি ভালোবাসি 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 তোমাকে। সম্পূর্ণ গানটা নুহাস রুজবার দিকে তাকিয়ে শেষ করেছে। রুজবার লজ্জায় মাথা তুলে তাকায় নি আর। বাকি সবাই মিটিমিটি হেসেছে। গান শেষ হতেই সকলে করতালি দিয়ে ওঠে। কিয়ান ফের প্রশ্ন করে, অ্যাট লাস্ট রুজবার মন পেলি? নুহাস মুচকি হাসলো শুধু। আদিরা প্রশ্ন করে, তা ভালোবাসি বলেছে মুখে? ভালোবেসে কিনা বোঝার জন্য মুখে বলার প্রয়োজন নেই, আমি তার মন পড়তে জানি। তবে হ্যাঁ, অপেক্ষায় আছি ভালোবাসি কথাটা শোনার। আই হোপ খুব শীঘ্রই শুনতে পাবো। সবাই একসাথে ও হো বলে চিল্লিয়ে ওঠে। ফারিন রুজবাকে কাঁধ দিয়ে মৃদু ধাক্কা দিয়ে বলে, নুহাস ভাই তো জানেই তোর মনের খবর, তাহলে ভালোবাসি বলেই দে। 5টা বছর অপেক্ষা করেছে তোকে পাওয়ার জন্য, ফাইনালি সে পেয়েছে তোকে। আর অপেক্ষা করাস না ইয়ার। আদিরা ঠোঁট টিপে হেসে বলে, এখন তো নুহাসের বউ তুই, বউ হয়েও আমার দেবরটাকে অপেক্ষা করাচ্ছিস। দিস ইজ নট ফেয়ার রুজবা। হ্যাঁ হ্যাঁ, বলেই দে রুজবা, দেখ নুহাস চাতক পাখির মতো অপেক্ষা করছে তোর মুখ থেকে ভালোবাসি কথা শোনার জন্য। জান্নাতের কথায় কিয়ান ফাজলামো করে বলে, ভাবি শালি আর বেআইন সাহেবা, দয়া করে আর আপনার বর্মশাইকে অপেক্ষা করাবেন না। গত 5টা বছর সে আপনার ভালোবাসার অনলে জ্বলে পুড়ে খাঁটি সোনা হয়েছে, তাই আপনি নিঃসন্দেহে তার সাথে নিজের মনের আদান প্রদান করতে পারেন, নিশ্চিন্ত মনে ভালোবাসতে পারেন। সে আপনার এবং শুধুমাত্র আপনারই। হ্যাঁ শালি সাহেবা, ভালোবাসি বলেই দাও। এদের সকলের এমন কথাবার্তায় রুজবার বেশ লজ্জা লাগছে। আর বসে থাকতে পারছে না। রুজবা উঠে ছুট লাগায় নিচে। সকলে রুজবার পানে তাকিয়ে উচ্চস্বরে হাসে। নুহাস সেদিকে তাকিয়ে বলে, সবাই হঠাৎ করে আমার বইয়ের পেছনে পড়লো কেন? লজ্জার ডোজটা বেশি হয়ে গেল না? কিয়ান ভ্রু কুচকে বলে, বাহ, যার জন্য করে চলি সেইবার জোর, এই জন্য তো কারো ভালো করতে নেই। ও যেদিন স্বেচ্ছায় ভালোবাসি বলবে সেদিন শুনবো আমি। ভালোবাসি শোনার এত তাড়া নেই আমার, কারণ জানি সে শুধু আমার। তার মনে যে আমি অল্প অল্প করে জায়গা করে নিচ্ছি, এটাও 100% শিওর। নুহাসের কথায় সকলে মৃদু হাসে। নুহাসের ভালোবাসা ওদের দেখতেও ভালো লাগে। নুহাস গিটারটা কিয়ানের হাতে দিয়ে সে নিজেও নেমে যায় ছাদ থেকে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ঘন ঘন শ্বাস নিচ্ছে রুজবা। এই মুহূর্তে ওর দম বন্ধ হয়ে যাওয়ার মতো লাগছে। ইস, এভাবে কেউ পিছনে লাগে? লজ্জা লাগছে তোর। নুহাসের কথাও বলিহারি। ওর কি দরকার ছিল সবার সামনে ওর দিকে তাকিয়ে তাকিয়ে ওই গানটা করার? একা একাই লজ্জা পেয়ে আবার দুহাতে মুখ ঢেকে নেয় ও। সেই সময় কাঁধে সেই চিরচেনা স্পর্শ পায়। অমনি বুকটা আবার পুরো দমে দ্রিম দ্রিম শব্দে লাফিয়ে উঠছে। রুজবা নিজেকে সামলে নিয়ে নুহাসের দিকে ঘুরে দাঁড়ায়। ওর ঠোঁট জোড়া থরথর করে কাঁপছে। কি করবে কি বলবে ভেবে না পেয়ে যা মনে আসলো তাই বলে দিল চট করে, কিছু খাবেন? এনে দিই। কথাটা বলেই রুজবা দরজার দিকে যেতে গেলে নুহাস ওর হাত ধরে আটকে দেয়। রুজবা চোখ বন্ধ করে ফেলে তৎক্ষণাৎ। নুহাস একটানে রুজবাকে নিজের কাছে নিয়ে আসে। দুহাতে রুজবার 2 গাল আঁকড়ে ধরতেই রুজবা চট করে চোখ মেলে তাকায়। রুজবা পরপর চোখের পলক ফেলে। থরথর করে কাঁপে রুজবার অধর যুগল। নুহাস কম্পনরত সেই ঠোঁটের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে পরপর নেশা জড়ানো কণ্ঠে বলে, হ্যাঁ তোমাকে। আর কিছু বলে ওঠার সুযোগ পায় না রুজবা। তার আগেই নুহাসের ঠোঁটের গভীর স্পর্শ পায় নিজের ঠোঁটে। এক হাতে নুহাসের গলার কাছে টি শার্ট আর অন্য হাত পেছনের দিক দিয়ে নুহাসের ঘাড়ের উপরে চুল খামচে ধরে অনুভব করতে থাকে নুহাসের স্পর্শ। দরজায় টোকা পড়তেই রুজবা ধাক্কা দিয়ে নুহাসকে নিজের থেকে সরিয়ে দেয়। বুকে হাত দিয়ে ঘন ঘন শ্বাস নেয় কিছু সময়। নুহাস বা হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁট মুছে বলে, কি হলো? রুজবা চোখ রাঙিয়ে তাকায় খানিক সময়। এ ছেলে কি শুনতে পাচ্ছে না কেউ অনবরত দরজায় টোকা মারছে? কান কি তবে একদম গেল? রুজবা একবার আয়নায় নিজেকে দেখলো না, সব ঠিকঠাক আছে। রুজবা দাঁড়িয়ে না থেকে দ্রুত গিয়ে দরজা খুলে দেয়। নির্ঝর হেসে বলে, ঘুমাই গিলা তোমরা? আম্মু খেতে ডাকছে। নুহাস এসে নির্ঝরকে কোলে তুলে নিয়ে বলে, না বাবা, ঘুমাইনি, তবে ঘুমাবো, চলো আগে খেয়ে আসি। নুহাস নির্ঝরকে নিয়ে চলে যেতে নিয়েও আবার রুজবার দিকে তাকিয়ে বাঁকা হেসে রুজবার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, পেট ভরেনি নিশ্চয়ই? আমার তো ওটুকুতে হয়নি। আপাতত ডিনার সেরে আসি, তারপর আবার রাত খাওয়া তোমাকে পুরোপুরি খাবো।
রুজবা অবাক হয় এই ছেলের কথা শুনে। চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। নুহাসের দিকে চোখ রাঙিয়ে তাকাতেই ও সোজা হয়ে দাঁড়ায়। তারপর স্বাভাবিক গলায় বলে, ওরকম ভাবে তাকিয়ে না থেকে আসো দ্রুত। চলে যায় নুহাস। রুজবা তখনও ড্যাব ড্যাব চোখে নুহাসের চলে যাওয়া দেখলো। ওর কানের কাছে এখনো নুহাসের বলা কথাটাই ঘুরপাক খাচ্ছে। ছি, এই লোকটা এতটা অসভ্য, নির্লজ্জ, লাগামহীন। ফজরের আজান কানে আসতেই ঘুম ভেঙে যায় রুজবার। চোখ পিটপিট করে তাকায়। নিজেকে নুহাসের উন্মুক্ত বুকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকতে দেখে মুচকি হাসে। লোকটা রাতে ওকে নিয়ে যেভাবে শুয়েছিল এখনো ঠিক সেভাবেই আছে। আলগোছে রুজবা নুহাসের থেকে নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়ালো। কাবার থেকে কালো রঙের এক সেট কামিজ নিয়ে ওয়াশরুমে চলে যায় শাওয়ার নিতে। শাওয়ার শেষে একেবারে অজু করে বের হয়ও। নুহাস তখন কোলবালিশ জড়িয়ে ঘুমাচ্ছিল। রুজবা নুহাসের বাহুতে হাত রেখে ডাকে। দুবার ডাকতে নুহাস নড়ে চড়ে ঘুম জড়ানো কণ্ঠে বলে, বলো, ডেকেছো কেন এত সকালে? ফজরের আজান দিয়েছে, উঠে ফ্রেশ হন, নামাজ পড়বো। নামাজের কথা শুনে সঙ্গে সঙ্গে চোখ মেলে তাকায় নুহাস। ফোনের পাওয়ার বাটন চেপে সময় দেখে বলে, ফ্রেশ হয়ে যেতে মসজিদের জামাত ছুটে যাবে। কাল থেকে অ্যালার্ম দিয়ে রাখবেন। এখন শাওয়ার নিয়ে অজু করে আসেন, একসাথে নামাজ আদায় করবো। নুহাস মুচকি হেসে উঠে যায় চট করে। রুজবার কপালে আলতো করে চুমু খেয়ে টাওয়েল গলায় ঝুলিয়ে চলে যায় শাওয়ার নিতে। রুজবা আগে থেকে নুহাসের জামা কাপড় রেখে দিয়েছিল ওয়াশরুমে। অতঃপর দুজনে একসাথে ফজরের নামাজ আদায় করে। নুহাস সকাল সকাল হাঁটতে বের হয় নামাজ শেষে, আর রুজবা কিচেনে যায় সকালের নাস্তা বানাতে সাহায্য করার জন্যে। চুপচাপ নিজের ঘরে বসে আছে ফারিন। এ বাড়িতে ও রানীর মতো থাকছে, কেউ কিছু করতে দেয় না। যে জান্নাতের সাথে ওর তেমন ভালো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না কোনো কালে, সেই জান্নাতও ফারিনকে কোনো কাজে হাত লাগাতে দেয় না। নিজের বাবার বাড়ি হলে ফারিন এতক্ষণে মায়ের হাতে হাতে প্রায় সব কাজ করে দিত। মাঝে মাঝে তো 3 বেলার রান্নার কাজটা ফারিনই করতো। ওর রান্নার হাত বেশ ভালো। ফারিনের বড্ড মন কেমন করছে বাবা মা আর বোনের জন্য। আচ্ছা, ও যেমন ওদেরকে মিস করছে, ওরাও কি মিস করছে ফারিনকে, ভাবে ফারিন। কিয়ান বাইরে থেকে এসে ফারিনকে মন খারাপ করে বসে থাকতে দেখে ওর কাছে যায়। ফারিনের পাশে বসে ওর হাত দুটো নিজের হাতে নিতেই ফারিনের হুঁশ ফিরে। হাসার চেষ্টা করে বলে, কখন এসেছো তুমি? এই তো কিছুক্ষণ। নাস্তা করবে না? চলো। বলেই ফারিন উঠতে গেলে কিয়ান ওকে টেনে নিজের কাছে ঘেঁষে বসায়। ফারিনকে নিজের দিকে ঘুরিয়ে বলে, মন খারাপ তোমায়? ফারিন ছোট্ট করে হাসে বলে, না তো। আমাকে মিথ্যে বলছো? ফারিন চুপ হয়ে যায়। কি বলবে? কিয়ানের থেকে কিছু লুকাতে পারে না যে ও। মুহূর্তেই যে কিয়ান ফারিনের মনের কথা ধরে ফেলে। কিয়ান ফারিনের 2 গালে হাত রেখে বলে, বাড়ির জন্য মন কেমন করছে? কিয়ান প্রশ্নটা করতেই ফারিন হুহু করে কেঁদে ওঠে। কিয়ান খুব যত্ন করে আগলে নেয় ফারিনকে নিজের বুকে। ফারিন হেঁচকি তুলে কাঁদছে। কিয়ান ফারিনের মাথায় হাত বুলিয়ে বলে, কেঁদো না, খুব শীঘ্রই ওনারা মেনে নিবে। দেখো, তোমাকে নিয়ে একদিনও বাড়ি যাব, তারপর আমিও দেখি আমাদের দেখে ওনারা কিভাবে মুখ ফিরিয়ে থাকে। ফারিন এবার শব্দ করে কেঁদে দেওয়া কাঁদতে কাঁদতে বলল, আমি তো বাবাকে কষ্ট দিতে চাইনি কিয়ান। আমি চেয়েছিলাম বাবাকে মানিয়ে তোমার হাতে, কিন্তু অনেক চেষ্টার পরেও তো মানাতে পারলাম না। আমার আমার আর কিছু করার ছিল না কিয়ান। আমি বাবাকে অনেক কষ্ট দিয়ে ফেললাম। কিভাবে দাঁড়াবো আমি বাবার সামনে? কিয়ান ফারিনকে শান্ত করার চেষ্টা করে বলল, আঙ্কেল যখন দেখবে তুমি আমার কাছে ভালো আছো, সুখে আছি আমরা, তখন উনি আর রাগ করতে পারবে না। তোমাকে সুখে দেখলে ওনার আর কষ্টও থাকবে না। বহু কষ্টে এটা সেটা বলে কিয়ান ফারিনকে শান্ত করে। যেভাবে কাঁদতে শুরু করেছিল, আরেকটু হলে বাসার সবাই ছুটে এসে ওকে অপরাধী বানিয়ে দিত। বলতো মেয়েটাকে ইচ্ছে করে কাঁদিয়েছে। একসাথে নাস্তা করতে বসেছে সকলে। নোমান সাহেব খাবার টেবিলে বসে তেমন একটা কথা বলা পছন্দ করে না, তবে কথাটা যদি খুব জরুরি হয় তাতে কোনো আপত্তি নেই। নোমান সাহেব খাওয়ার মাঝে বলল, নুহাস, জি বাবা। তোমার শ্বশুর ফোন করেছিল। রুজবা মায়ের নানু এসেছে। তোমাদের বিয়ের সময় উনি অসুস্থ ছিলেন বলে আসতে পারেননি। রুজবার তোমাকে যাওয়ার কথা বলেছে। উনি নাত জামাইকে দেখতে চেয়েছে, গিয়ে দেখা করে আসো। নুহাস খেতে খেতেই বলল, রুজবাকে আবার সাথে করে নিয়ে আসবো না? রুজবা আর নোমান সাহেব দুজনেই একসাথে কেসে ওঠে। নিবিড় আর আদিরা ঠোঁট চেপে হাসে। নোমান সাহেব স্পষ্ট বুঝে গেলেন ওনার এই ছেলে একটু না, অনেক বেশি বউ পাগলা। যতটা উনি ভেবেছিলেন তার থেকেও বেশি। ওদিকে লজ্জায় রুজবা টেবিলের নিচে ঢুকে বসে থাকতে ইচ্ছা করছে। এই লোকটার জন্য সবার সামনে ওর লজ্জায় মাথা কাটা যাচ্ছে। ওদিকে ওনাকে দেখো দিব্যি খেয়ে যাচ্ছেন উনি, যেন সে কিছুই বলেনি। নোমান সাহেব দাঁতে দাঁত চেপে বলে, বউকে একদিন রাখার কথা বলে 2 দিন রেখেছো, এরপর আবার আজ নিয়ে গিয়ে আবার সাথে করে নিয়ে আসলে কথার খেলাপ হবে না?
নুহাস ভ্রু কুচকে বলে, আমার বউ আমার কাছে নিয়ে আসবো, এতে কথা ভাঙার কি হলো বাবা? বেয়াই বিয়ের আগেই জানিয়ে দিয়েছিল এখন বিয়ে পড়িয়ে রাখবে, কিন্তু উনি মেয়ে তুলে দিবে 2 বছর বাদে। তখন শ্বশুর মশাইয়ের কথায় রাজি না হলে উনি মেয়ে বিয়ে দিতেন না, তাই রাজি হয়েছি। এখন যেহেতু বিয়ে হয়েই গেছে, এখন ওকে নিজের কাছেই রাখবো। সে বলেছিল প্রয়োজনে তুমি যাবে আসবে, এতে কোনো সমস্যা নেই। নুহাস নির্বিকার কণ্ঠে বলে, আমার প্রয়োজন তো সব সময়, তাই বলে তো প্রতিদিন তো আর শ্বশুর বাড়ি গিয়ে বসে থাকতে পারবো না বাবা। প্রতিদিন গেলে আমার সম্মানে বাঁধবে না বলো? শ্বশুরকে মানিয়ে বউ আনতে পারলে নিয়ে আসো, আমাদের কারো আপত্তি নেই, কিন্তু খবরদার বলেছি এর মাঝে আমাকে টানবা না। তোমার হয়ে এ বিষয়ে আমি ওকালতি করতে যেতে পারবো না। ঠিক আছে মা, ভাবি তোমরা দুজনেই ব্যাগ গোছাও। নিবিড় ভ্রু কুচকে প্রশ্ন ছুড়ে, দুজনকেই দুজনের বাবার বাড়ি দিয়ে আসবো। আমার বউ থাকবে না, তাহলে তোমাদের বউ সহ্য করবো কেন আমি? যেদিন আমার বউ আসবে সেদিন তোমাদের বউ আসবে। প্রয়োজন হলে তোমরাও আমার মতো শ্বশুর বাড়ি যাবে আসবে। এখন থেকে আমরা বাপ বেটা 3 জন ব্যাচেলর ভাবেই থাকবো এই বাসায়। নুহাসের কথা শুনে রুজবা বড় বড় চোখ করে তাকায়। বড় ভাই ভাবির কথা না হয় বাদই দিলাম, কিন্তু নিজের বাবা মায়ের সাথেও এই বিষয়ে ফাজলামো করতে বাদ রাখছে না অসভ্যটা। শাহানা বেগম মুখ টিপে হাসে ছেলের কথায়, ওদিকে আদিরা তৌফিক করে হেসে দেয়। নিবিড় রাগান্বিত চোখে তাকায় আর নোমান সাহেব চিবিয়ে চিবিয়ে বলে, কত ছেলেটার কথা শুনেছো, আমার সাথে মস্করা করছো? লজ্জা শরম কিচ্ছু নেই। আর আমরা বাবা মায়ের সামনে লজ্জায় বউয়ের সাথে তেমনভাবে কথাও বলতাম না, যা বলার 4 দেওয়ালের ভেতরে। আর এই হতচ্ছাড়া বাবা মাকে দুইবার নিজের বিয়ের কথা বলে, আজ আবার বউ কাছে রাখার আবদার জানাচ্ছে। যুগ আর জেনারেশন দুটোই পাল্টাচ্ছে বাবা। রোজবা রেডি হও গিয়ে। কথাটা বলে নুহাস উঠে যায়। যাওয়ার আগে আরও একবার মা আর ভাবিকে উদ্দেশ্য করে বলে, তোমরা দুজন ব্যাগ গুছিয়ে রেখো, আপাতত আমার বউ রেখে আসছি, বিকেলে ভাই আর বাবার বউ রেখে আসবো। শাহানা বেগম হাত উঁচিয়ে বলে, মার খাবে কিন্তু বিয়াদব। নুহাস নিবিড় আর নোমান সাহেবের মুখের দিকে তাকিয়ে বলে, রেডি হও, বউ থাকতেও আমার মতো সিঙ্গেল হয়ে থাকার জন্য। কথাটা বলেই মানে মানে কেটে পড়ে নুহাস। নোমান সাহেব ফোঁস করে দীর্ঘশ্বাস ছেড়ে শাহানা বেগমকে বলে, শুনলে তোমার ছেলের কথা কি বলে গেল হতচ্ছাড়াটা? রুজবা নিজের বাড়ি এসেছে ঘন্টাখানেক হবে। আসার পর থেকেও নিজে নানুর সাথে লেগে আছে। বছর 2 বাদে দেখা দুজনের। রুজবা ওরা নিজেদের নানুর বাড়ি বেশি একটা যায় না। মাঝে মধ্যে শারমিন বেগম একা ঘুরে আসতেন, ওরা ভাই বোনেরা যেতে চাইতো না তেমন। রুজবা ওর নানু হাজেরা বেগমের গায়ের সাথে লেপ্টে আছে একেবারে। উনি আদুরে স্পর্শ করছে নাতনির মাথায়। নুহাস প্যাঁচার মতো মুখ করে সোফায় বসে আছে, কিছু সময় পর পর তাকাচ্ছে রুজবার দিকে। কই, ওর সাথে তো এরকম লেপ্টে থাকে না। উল্টো একটু ছুলেই মেয়েটা ব্যাঙের মতো তিরিং বিরিং করে লাফিয়ে ওঠে, ভূমিকম্পের মতো কেঁপে ওঠে। আর এখন দেখো কি সুন্দর নিজের নানুর সাথে লেপ্টে আছে। হিংসে হচ্ছে নুহাসের, ওর বউ ওর সাথে এভাবে লেপ্টে থাকে না কেন। হাজেরা বেগম ব্যাপারটা লক্ষ্য করে মুচকি এসে বলল, কি ভাই, মুখটা অমন করে রাখছো কেন? তোমার বউ আমার লগে চিপকাছে দেখা সহ্য হইতেছে না তোমার? নুহাস ভেবাচেকা খেয়ে যায় তার প্রশ্নে। রুজবা ভ্রু কুচকে তাকায়। নুহাস হাসার চেষ্টা করে বলে, সহ্য কিভাবে হবে বলুন তো নানু? ছুলেই তো আপনার নাতনি ব্যাঙের মতো তিরিং বিরিং করে লাফায়। এখন যে মেয়েকে আমি ছুলে লাফিয়ে ওঠে, সে মেয়ে যদি আপনার সাথে এভাবে চিপকে বসে থাকে, তাহলে কি আমার আর সহ্য হবে? নুহাসের কথা শুনে রুজবা কেসে ওঠে। এই লোকটার কি বিন্দু পরিমাণ লাজ লজ্জা নেই? এটা ভাবা বরঞ্চ রুজবার ভুল। যে ছেলে মা বাবার সাথে নির্লজ্জ মার্কা ইয়ার্কি করতে পারে, সে ছেলে নানির শাশুড়ির সাথে তো এরকম লাগাম ছাড়া কথাবার্তা বলবে। হাজেরা বেগম হেসে বলল। নুহাস মৃদু হাসে। হাজেরা বেগম রুজবাকে বলে। রুজবা মাথা নাড়িয়ে উঠে দাঁড়ায়। ঘর থেকে বের হতে গিয়ে আবারও দাঁড়িয়ে নুহাসকে বলে। নুহাস বাধ্য ছেলের মতো উঠে রুজবার পিছু নেয়, আর রুজবার আগেই ঘরে ঢুকে বিছানায় হাত পা মেলে শুয়ে পড়ে। রুজবাকে বলে, দরজাটা লাগিয়ে এসো। রুজবা ভ্রু কুচকে তাকায়। নুহাস দরজার দিকে ইশারা করতেই রুজবা আশেপাশে এদিক সেদিক তাকিয়ে দরজা আটকে দেয়। বিছানার কাছে যেতেই নুহাস রুজবার দিকে 2 হাত বাড়িয়ে দিয়ে বলে, ও ঘরে নানুর সাথে যেভাবে লেপ্টে ছিলে, এবার আমার সাথেও কিছুক্ষণ লেপ্টে থাকো তো। আসো মানে বুকে আসো। কথাটা বলে নুহাস নিজেই রুজবার হাত ধরে টান দিয়ে রুজবাকে নিজের উপর নিয়ে আসে। রুজবার মাথা নিজের বুকে এনে আলতোভাবে হাত বুলায় মাথায়। তারপর রুজবার কানের লতিতে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলে, আমায় শক্ত করে জড়িয়ে ধরে বুকে কান পেতে দেখো তো, কিছু শুনতে পাও কিনা? তোমার স্পর্শে আমার বুকের ভেতর কিছু হচ্ছে কিনা? বাধ্য স্ত্রীর মতো রুজবা নুহাসকে শক্ত করে জড়িয়ে ধরে ওর বুকে কান পাতে। শুনতে পায় নুহাসের বুকের অস্বাভাবিক ধুকপুকানির শব্দ।
মাঝে নুহাসের শরীরের মৃদু কম্পন অনুভব করেও। লোকটার স্পর্শ পেয়ে কাঁপছে। রুজবারও তো এরকম হয়, তাহলে রুজবা যেমন অনুভব করে লোকটাও কি একই অনুভব করে? দুজনের অনুভূতিগুলোই কি এক? বিয়ের এই কয়েকদিনে রুজবাকে নিয়ে কোথাও বের হয়নি নুহাস, তাই আজ ভেবেছে ওকে নিয়ে বের হবে, শহরের দিকে যাবে। সেখানে ওদের শোরুম থেকে ঘুরিয়ে আনবে, প্লাস কিছু কেনাকাটা করবে, বাইক নিয়ে যাবে। বাইকে গেলে বেশি একটা সময় লাগবে না, দুপুরের খাবার খেয়ে খানিকটা রেস্ট নিয়ে বের হবে দুজনে। রুজবাকে আগেই বলে রেখেছে ও। 2:30 নাগাদ দুজনেই রেডি হয়ে বের হয়। নুহাসকে রেডি হয়ে বের হতে দেখে খানিকটা সময় ভ্রু কুচকে তাকিয়ে থাকে। কালো শার্ট, ন্যারো জিন্স প্যান্ট, সাদা কেটস, কালো ঘড়ি। শার্টের হাতা ফোল্ড করা এবং বুকের কাছে দুটো বোতাম খোলা। এরকম সেজেগুজে যাওয়ার কারণ খুঁজে পায় না রুজবা। ওর কাছে এত সুন্দর লাগছে ছেলেটাকে, অন্য মেয়েরা তো চোখ দিয়ে গিলে খাবে রীতিমতো। খানিকটা বিরক্ত হয় রুজবা, মেজাজ গরম হয় বুকের কাছে দুটো বোতাম খোলা দেখে, তবে সেটা প্রকাশ করে না, নিজের মনেই রাখে। প্রথমে নুহাসদের শোরুমে ঘুরে দেখে। তাদের ছোট সাহেব নতুন বউ নিয়ে গেছে বলে কত উল্লাস, কত আনন্দ তাদের। সকল কর্মচারীদের সাথে নুহাসের কি সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তাদের খুশি দেখে রুজবাও মৃদু হাসে। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে দুজনাই বেরিয়ে পড়ে। বাইক শোরুমের সামনে রেখে যায়। এবার দুজনে রিকশায় ঘুরবে। এদিক সেদিক দুজনাই রিকশায় ঘুরে ফুটপাত ধরে হাতে হাত রেখে হাঁটে। রাস্তার ধারের স্ট্রিট ফুড খায়। সবশেষে দুজনা শপিং মলে যায়। দুই বাসার সকলের জন্যই টুকটাক কেনাকাটা করে। নুহাসের পছন্দ অনুযায়ী রুজবাও শপিং করে। রিকশা এসে নুহাসদের শোরুমের সামনে থামতেই দুজনেই নেমে পড়ে। নুহাস ভাড়া মিটিয়ে রুজবাকে নিয়ে শোরুমের ভেতরে যায়। যাওয়ার আগে আবারও সকল কর্মচারীদের সাথে দেখা করে যায় ওরা। শোরুম থেকে বেরিয়ে রুজবা এক পাশে দাঁড়ায়। নুহাস চলে যায় বাইক আনতে। রুজবার থেকে সামান্য কিছুটা দূরত্বেই বাইক রাখা। নুহাস বাইকে শপিং ব্যাগগুলো রাখছিল। রুজবাদের পেছন পেছন দুইটা মেয়ে বের হয় শোরুম থেকে, তারাও শোরুমের সামনেই ছিল। রুজবা হঠাৎ খেয়াল করে একটা মেয়ে নুহাসের দিকে কেমন অন্য দৃষ্টিতে তাকাচ্ছে, আবার পাশের মেয়েটাকেও কিছু একটা দেখাচ্ছে। দুজনাই বেশ হাসাহাসি করছে এই নিয়ে। রুজবা খানিকটা কাছে গিয়ে দাঁড়ায়। প্রথম মেয়েটা বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।